ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ আনসেন্সার টক উইথ অর্পণ। আমি অর্পণ এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন পডকাস্টে। আজকের পডকাস্টটা যেমন তোমাদের বলেছিলাম 500টা সাবস্ক্রাইবারের একটা স্পেশাল এপিসোড আসতে চলেছে। তো সেই পডকাস্টটা আজকে কিন্তু নিয়ে চলে এসেছি, স্পেশাল পডকাস্ট। আজকে রয়েছে কলকাতা পুলিশের একটা মারাত্মক ঘটনাকে কিভাবে তারা নৃশংস একটা হত্যাকাণ্ডকে কিভাবে তারা ইনভেস্টিগেট করে সেটাকে সাকসেসফুলি সেই ক্রিমিনালকে ধরেন, এবং সেই ধরে যে ঘটনাটা আজকে বলছি সেটা কিন্তু একটা ক্রাইম ইউনিভার্স বা ক্রাইম যে ওয়ার্ল্ড আছে সেখানে কিন্তু একটা নিদর্শন স্থাপন করে গেছে। 1954 সালে 30শে জানুয়ারি এই ঘটনাটা ঘটে। তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরে গেছে যে কোন ঘটনার কথা বলছি। হ্যাঁ, আজকে এই ঘটনাটা নিয়ে আমি এবং আমার বন্ধু সুরজিৎ দুজনে মিলে আলোচনা করব এবং তোমাদেরকে জানাবো ঘটনাটা কি ঘটেছিল এক্স্যাক্টলি। তো এই পডকাস্টটা করার জন্য কিন্তু আমরা অনেক দিন ধরে একটা আশায় ছিলাম যে নতুন ধরনের একটা পডকাস্ট করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কারণ একটা লাইক এই ধরনের ভিডিও বানানোর জন্য কিন্তু অনেকটা মোটিভেট আমাদেরকে করে। আর যারা চ্যানেল নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের 500টা সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট করিয়েছো তোমরা। আশা করবো 1000টা সাবস্ক্রাইবার এবং তারপরে আরো বড় ফ্যামিলিতে আমরা কনভার্ট হতে পারবো, এবং তার জন্য তোমাদের সাপোর্টটা খুব পরিমাণে দরকার। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে আসছি আজকের পডকাস্টে। তবে পডকাস্টে যাওয়ার আগে বলি, তোমাদের লাইফেও যদি এমন কোনো ভৌতিক ঘটনা বা হরর এক্সপিরিয়েন্স বা শোনা কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই জানাতে পারো। আর জানানোর জন্য সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে বক্সে দেওয়া রয়েছে। ইমেল আইডি, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, অবশ্যই সেখানে আমাকে ডিএম করে বা সেখানে মেল করে আমার সাথে ঘটনা শেয়ার করতে পারো। আর আজকে ঘটনা যাওয়ার আগে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, ঘটনাতে যেহেতু খুব বাজেভাবে নৃশংসতার কিছু সিন আমরা ডেসক্রাইব করেছি তোমাদেরকে, তার জন্য ঘটনাটা আমি বলবো যারা 18+ নও তারা স্কিপ করতে পারো। আমি বলি না সাধারণত, কিন্তু তারা স্কিপ করো। আর যারা বাচ্চাদের সাথে ঘটনাটা দেখছেন তারা বাচ্চাদের সাথে দেখবেন না, তারা নিজেদের মতন দেখুন ঘটনাটা। আর হেডফোন ইউজ করুন যাতে ভালো এক্সপিরিয়েন্স আপনারা পেতে পারেন। আর খুব শিগগিরই আপনাদের যে মাইকের প্রবলেম ছিল সেটা সলভ হতে চলেছে। একটা নতুন মাইক কিন্তু আমরা আপগ্রেড করতে চলেছি। তো তার জন্য আর একটা কি দুটো এপিসোড একটু অ্যাডজাস্ট করুন, চলে আসবে আমাদের নতুন মাইক। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি কিন্তু এবার ঘটনাতে আসছি। পথের হদিশ পথই জানে, মনের কথা মত্ত, মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলেই পারত। লাইন দুটো শুনে হয়তো বুঝতে পারছেন যে কে কার বা কার লাইন। বলে রাখি শক্তি চট্টোপাধ্যায়ের কিন্তু এই দুটি লাইন, এই দুটো লাইনের বর্ণনা বা বিবৃতি দেওয়ার মতো ক্ষমতা বা অধিকার বা কোনোটাই শিক্ষাগত যোগ্যতাও আমার নেই। কিন্তু আজকে যে ঘটনাটা বা আজকে যে পডকাস্টটা আপনারা দেখতে চলেছেন সেই পডকাস্টটা কিন্তু এই দুটো লাইনের মাধ্যমে পুরোটাই বর্ণনা করে দেওয়া যায়। আজকে একটা নিদর্শনবিহীন এই ধরনের ঘটনা যে এত বছর আগে ঘটতে পারে কলকাতার মতন জায়গায়, তাও আবার প্রপার কলকাতাতে, সেই ঘটনাটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। বলে রাখা ভালো যে ঘটনাটা 1954 সালে কলকাতা পুলিশ একটা ইনভেস্টিগেশনের মাধ্যমে এই ঘটনাটা সলভ করেছিলেন, এবং একটা দারুণ ড্রামাটিক ওয়েতে সলভ হয়েছিল। বা কিভাবে কলকাতা পুলিশ এই ঘটনাটা সলভ করলো, বা এই যে নির্মম ঘটনাটা ঘটেছিল, একটা পুরুষ বা একজন স্বামী তার স্ত্রীকে, তাও আবার প্রেগনেন্ট স্ত্রীকে, কিভাবে এতটা নৃশংসভাবে হত্যা করতে পারেন, এই ঘটনাটাই কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর তার জন্য আমার সাথে আছে আজকে সুরজিৎ। তবে পডকাস্টে বা পুরোপুরি ঘটনায় যাওয়ার আগে আমি একটা কথা বলবো যে এই ঘটনাটা যারা 18 বছরের নিচে আছো তারা, আমি এটা বলি না, এটা বলতে বাধ্য হচ্ছি যে তোমরা এই ঘটনাটা শুনো না, এই কারণ ঘটনাটা ঘটনাতে স্কিপ করো। কিছু নৃশংস হত্যাকাণ্ডের খবর দেওয়া রয়েছে, বলা রয়েছে। তো অনেকের কাছে এই জিনিসটা নাও ভালো লাগতে পারে, শুনতে নাও ঘর পছন্দ হতে আর পারে। যার যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা কিন্তু হয়তো তোমরা ইউটিউবে খুঁজলে পেয়ে যাবে। হয়তো এরকম ভাবে বিশ্লেষণ করে আমরা যেভাবে বলবো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আজকে আলোচনা হবে। আজকে ভৌতিক কথা তো আমরা বলছি না, কারণ তোমরা ভৌতিক ঘটনা হরর পডকাস্ট বা ঘোষলি কল রেকর্ডিং আমার চ্যানেলে শুনে থাকো, সেটা শুনতেই অভ্যস্ত। তবে আমি বলেছিলাম যে 500টা সাবস্ক্রাইবার হলে একটা নতুন ধরনের কিছু আনবো। তো আজকের এই পডকাস্টটা কিন্তু সেইটারই। আমি বলেছিলাম আগের এপিসোডে যে কাজ চলছে, অনেক তো ভূত দেখলে, অনেক ভূতের কথা শুনলে, ভূতে ধরা দেখলে, তবে আজকে মানুষ যে ভূতের থেকে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা কিন্তু আজকের পডকাস্টে তোমরা জানতে চলেছো। অনেকেই হয়তো জানো, অনেকেই হয়তো জানো না। আমি সরাসরি কিন্তু সুরজিতের কাছে এবার যাব, তোমরা ঘটনাটা শোনো, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, কারণ এইটার পেছনে অনেক রিসার্চ রয়েছে। আর আমি একটা কথা বলবো যে এই ঘটনাটা কিন্তু আমরা
কোন রকম মানে ঘটনাটার ছবি বা ভিডিও কিন্তু আমরা এখানে শো করতে পারছি না। ইভেন ভিডিও তো নেই ঘটনাটা, হ্যাঁ। ছবি কিছু রয়েছে আমাদের কাছে, কিন্তু কিন্তু, ছবিগুলো হ্যাঁ। শো করা আমাদের পক্ষে এখন পসিবল নয়। তার পেছন প্রথমেই রিজন, কারণ ছবির অবস্থা খুবই খারাপ। আর ছবি শো করাটা মানে করলে তোমরা কেউ দেখতেও হয়তো পারবে না। মানে সেটা তো হয়তো ইউটিউব কন্টেন্টের বা ইউটিউবে যে রুলস এন্ড রেগুলেশনস আছে সেটার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব। তো আমি চাই না যে সেরকম কিছু হোক। তোমরা ঘটনাটা পুরোটা শোনো মন দিয়ে, আর আর তোমাদের কেমন এখানে লাগলো অবশ্যই জানাও। অর্পণ একটা কাগজ নিয়ে বসে আছে, হ্যাঁ, আমি আজকে এটা আমিও নিয়ে একটুখানি বসেছি। ফোন খুলে বসে আছি। তার পেছনে মেন রিজন হচ্ছে কিছু কিছু ডিটেলস আমাদের ফোনে রয়েছে, প্লাস হচ্ছে ওরও কিছু রিসার্চ করা রয়েছে ঘটনাটার পেছনে। তো এটা একটু বেয়ার আউট করে নাও, কারণ হ্যাঁ, এই কারণ- ঘটনাটার হ্যাঁ, আমাকে তোমাদেরকে পুরো ডিটেলসে বলতে গেলে আমাদেরকে কিছু ডিটেলস আমাদেরকেও রাখতে হবে আমাদের হাতে, নাহলে তোমাদেরকে প্রপারলি ঘটনাটা আমরা বলতে পারবো। কারণ পুরোটা তো মাথায় একেবারে রাখাটা সম্ভব না। আর এটা তো আর ভূতের ঘটনা নয় যে মানে হ্যাঁ। কেউ আসলো তার জীবনের ঘটনা বলছে, এটা একটা প্রপার কেসের ঘটনা। তো আমরাও কিছু ভুল ডিটেলস দিলে তোমরা আমাদেরকে অবভিয়াসলি বলতেই পারবে যে ভুল details অবশ্যই দিচ্ছ। যদি তোমাদের কোনো কিছু অফেন্সিভ মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। হুম। আমি প্রথমেই কোনো রকম অফেন্সিভ বা কারোর ঘটনা সম্পর্কে যদি মানে কারোর জীবন সম্পর্কে যদি এই ঘটনা মিলে যায়, তার জন্য আমি প্রথম থেকেই ক্ষমা প্রার্থী। আর যাদের সাথে এই ঘটনাটা হয়েছে তাদের প্রতি ফুল রেসপেক্ট রেখেই আমি ঘটনাটা ওকে বলতে বলছি। কারণ বাই দ্য ওয়ে, কংগ্রেচুলেশন ফর 500 সাবস্ক্রাইবার। অনেক অনেক ধন্যবাদ, এবং তোমাদের সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই যে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। এই ঘটনা নিয়ে অ্যাকচুয়ালি অনেকদিন আগেই ওর সাথে আমার কথাবার্তা হয়েছিল। আর কেন স্পেসিফিক্যালি এই ঘটনাটা চুজ করেছি তার পেছনে কিছু স্পেসিফিক রিজন আছে। তো আমি চাইবো এবার ঘটনাটাতে আসতে, তুই কি মনে করিস বল? অবশ্যই। তবে ঘটনা আসার আগে একটা কথা বলি, সাবস্ক্রাইব যারা করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে ফেলো, আর ঘটনাটার আনন্দ নাও, পুরো ঘটনাটা শোনো। তোমরা কিন্তু ঘটনাটা শুনে অতটা সচেতন হতে পারবে, এবং মানে ইভেন এই এই টাইপস এর ঘটনা আমরা খুব রিসেন্টলি শুনেছি দিল্লিতে ঘটা কেসটা নিয়ে। আশা করি কোনটা বলছি বুঝতেই পারছিস, আফজালের যে কেসটা হ্যাঁ, ছিল, হ্যাঁ। ওই কেসটা নিয়ে কিন্তু ওই রকম টাইপেরই ঘটনা, কিন্তু এটা খাস কলকাতার ঘটনা। মানে তখন হয়তো মানুষ চিন্তাও করতে পারতো না যে এই ধরনের এত ঘটনা ঘটতে এত পারে। নৃশংস একটা ঘটনা ঘটতে পারে। তো আর সময় নিচ্ছি না তোমাদেরকে বাজে বকে, চলো ঘটনায় আসছি এবার। ঘটনার প্রথম সাল হচ্ছে 30শে জানুয়ারি 1954। মোটামুটি তখন ভোর 5টা বাজছে। কালীঘাটের দিকে মোটামুটি সকালবেলা ওই তোর যারা ধর সাফসুতরো করে না, ওই ওই জায়গাটাতে কিছু কিছু জায়গা কি হয়েছে, কিছু সাফসুতরো করার জায়গায় রয়েছে। তো একজন কর্মীর চোখে সেদিনকে একটা বস্তা, পরপর 3খানা বস্তা কেওড়াতলা মহাশ্মশানের কাছে, ওই তিনটে এখানে বলে রাখা বলো যে 3টে বস্তার কথা বলা হচ্ছে, এটা কিন্তু পরপর 3টে লোকেশনে পাওয়া। প্রথম লোকেশনটা ছিল হচ্ছে বাজারে, কালীঘাটের বাজারের দিকে, সেই জায়গাটা Second- হয়তো তোমরা অনেকেই চেনো। এক্স্যাক্টলি। আর সেকেন্ড জায়গাটা ছিল হচ্ছে আমাদের কালীঘাটের শ্মশানের দিকে। শ্মশান মানে কেওড়াতলা মহাশ্মশান যে শৌচালয়ের পাশে ছিল। আরেকটা হচ্ছে পার্কের দিকে ছিল। ঠিক আছে, এবার ওর মধ্যে কি ছিল? ওর মধ্যে ছিল মানুষের ত্রিখণ্ডিত বহুখণ্ডিত দেহ, একটা মহিলা মানুষ। তুইও ঘটনাটা পড়েছিস। ইভেন আমি যখন মানে পড়ছিলাম হুম। ঘটনাটা অ্যাকচুয়ালি মানে একজন, ও যেমন বললো একজন সাফাই কর্মীর চোখে পড়েছিল, হুম হুম হুম। প্রথমে কিন্তু এমন অবস্থা ছিল না যে দেখেই কেউ বুঝতে আর পারবে যে এটা মানুষের দেহ। সব থেকে বড় কথা, সকালবেলাতে ফার্স্টের দুটো পার্ট হুম, পাওয়া হুম। গেছিল। 30শে জানুয়ারি ফার্স্টের সকালবেলাতে দুটো পার্ট পাওয়া গেছিল, আর দুপুর বেলায় আরেকটা পাওয়া গেছে। ওই তোমার ধরে রাখো তাও 12টা 12:30 নাগাদ হবে। ভর দুপুর মোটামুটি ওই 12টা 12:30 নাগাদ। সেম কিন্তু 1954 সালেই ঘটনা চলছে, আর এটা 1954 সালেরই ঘটনা। আর আমি এখানে একটু বলি, হুম। এই যে দুটো জায়গায় ঘটনা মানে বডি পাওয়া গেল, বডির পার্টস পাওয়া গেল, অ্যাকচুয়ালি 3টে জায়গা, 3টে জায়গায় পাওয়া গেছে। হুম। এখনো পর্যন্ত আমরা দুটো পেয়েছি, একটা ভোরবেলা একটা দুপুরবেলা। মানে 3টে ভোরবেলাতে তুই দুটো জায়গাতে বডিটা পেয়েছিল। হ্যাঁ, ফার্স্ট একটা পার্ট দুপুরবেলাতে পেয়েছিল কালীঘাট পার্কে। কালীঘাট পার্কে কালীঘাট পার্কে একটা দারোয়ান বেসিক্যালি মানুষের পায়ের মতন একটা অংশ দেখতে পেয়েছিল, যেটা স্পষ্টতই দেখে বোঝা যাচ্ছে কাউরির বডি বা লাশ, সেটা থেকেই পেয়েছিল। এবার এই যে বডিগুলো পাওয়া গেছে বা বডির পার্টস গুলো বলা ভালো পাওয়া গেছে, এক্স্যাক্টলি। পাওয়ার পর পুলিশে ডাকা হয়, পুলিশ ডাকা হয়, খোঁজ খবর আসে, পুলিশ আসে। তবে এখানে আমি একটা ডিটেলস বলতে চাই, এই যে বডিগুলো কিন্তু বস্তায় মুড়িয়েছে, বস্তা না, না, কাগজ। কাগজে আর মোড়কে। কাগজটা ছিল হচ্ছে যুগান্তর।
তোমরা যারা জানো যে যুগান্তর পত্রিকা কিন্তু মানে দেখো কথাটা যে বলা হচ্ছে বা ঘটনাটা যে বলা হচ্ছে সেটা কিন্তু স্বাধীনতার কয়েক বছর পরই, 1953 এক্স্যাক্টলি 54। 54 সরি, 1954 এর কথা বলা হচ্ছে, আর আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947। মানে 7 বছরের মাথায়, 7 বছরের মাথায় কিন্তু যুগান্তর পত্রিকা আমাদের দেশ স্বাধীনের সময় কিন্তু একটা বড় ওয়েপেন ছিল। সেখান থেকে কিন্তু মানে আমরা যারা হিস্ট্রি পড়েছি ন্যূনতম যুগান্তর পত্রিকা সম্বন্ধে সবাই জানি। তো এই পত্রিকার সব থেকে বড় কথা পরপর মানে ডেট গুলো খুব ইন্টারেস্টিং ব্যাপার কি। তো এখানে আমার নোটে যেটা দেখতে পাচ্ছি 21শে নভেম্বর, 10ই জানুয়ারি আর 25শে জানুয়ারি আর 26শে জানুয়ারি পেপার ছিল। 21শে নভেম্বর 1953 সালের পেপার ছিল, 10ই জানুয়ারি 1954 সালের পেপার ছিল, 25শে জানুয়ারি আর 26শে জানুয়ারি 1954 সালের পেপার ছিল। এই পেপার গুলো দিয়ে মেনলি বডিটাকে মোড়া হয়েছে। আর ঘটনাটা কিন্তু ঘটেছে শীতকালে, 30শে জানুয়ারি, যেমন ও প্রথমেই বললো 30শে জানুয়ারি ঘটনা, যেহেতু এটা মোটামুটি শীতকালের দিকে ঘটনাটা ঘটেছে। এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বডি পার্টস গুলো দেখে প্রথমে কিছুই আন্দাজ করা যায়নি বডিটা কার হতে পারে, কিভাবে হতে পারে। এখানে এখানে একটা জিনিস খুব বলা ভালো যে তখনকার কলকাতা পুলিশের যে গোয়েন্দা যিনি সলভটা করেছেন কেসটা, তার দক্ষতা সম্বন্ধে মানে সত্যিই ভাবা যায় না যে ওই টাইমে বডির কোনো ডিটেলস নেই, জাস্ট মর্গে বডিটা পড়ে আছে, উনি জাস্ট নিজের দক্ষতার মাধ্যমে ওই যিনি কাজটি করেছেন সেই কাজটিকে, সেই অপরাধীকে ধরে শাস্তি দেওয়া অব্দি। অ্যান্ড হ্যাঁ, এখানে একটা ক্লাইম্যাক্স বলা ভালো, যেটা আমি ক্লাইম্যাক্স কেন বলতে চাইছি, এই অপরাধীর কিন্তু ফাঁসি হয়েছে। এই অপরাধীর কিন্তু ফাঁসি হয়েছে, এখন না বলে বেড়াচ্ছে, এখনকার নয়, এই অপরাধী ফাঁসি হয়েছে। এবার আস্তে আস্তে এবার অর্পণ বলুক পুরোটাই ঘটনা, আস্তে আস্তে আমরা জানবো। তবে এবার ও যে বললো যে কাগজের মোড়কে পাওয়া গেছে, এখানে কিন্তু আমরা মিনিমাম 5 থেকে 8খানা টোটাল কাগজের মোড়ক পেয়েছিলাম। 4টে টোটাল কাগজের মোড়ক, তার মধ্যে মোটামুটি। এবার আমি আসি আমার নোটসে। অবভিয়াসলি প্রথম যে মোড়কটা পাওয়া গেছিল সেই মোড়কে ছিল হাঁটু থেকে কাটা পায়ের পাতা পর্যন্ত, মানে হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত কেটে একটা মোড়কে ছিল। প্রথম যে মোড়কটা পাওয়া গেছিল নিমতলা শ্মশানের পাশে, শৌচালয়ের পাশে। হ্যাঁ, আর তার আগে আরেকটা তো পেয়েছে বাজারের কাছে। বাজারের কাছে যে মোড়কটা পাওয়া গেছে ওটাতে চেয়েছিল বডির 3টে অংশ, মানে একটা ফিমেল বডিকে 3টে পার্ট করেছে, 3টে পার্টে কেটেছে, সেই পার্টটা পাওয়া গেছিল সেকেন্ড মোড়কটায়। থার্ড যে মোড়কটায় আমি দেখতে পাচ্ছি সেখানে পাওয়া গেছিল ধর থেকে আলাদা করা মাথা। আর এখানে একটা ডিটেলস বলি, ধর থেকে যে মাথাটা পাওয়া গেছে, মাথায় কিন্তু কোনো রকম চুল ছিল না, নাক, ইভেন মুখের কোনো পোর্শনও বোঝা যাচ্ছে না, কারণে বডিটাকে তুলে ফেলা হয়েছিল। মানে খুবই নৃশংস, ভাবতেও অবাক লাগে যে এই টাইমে এতটা কি করে নৃশংস হতে পারে মানুষ। মানে ইন্টারেস্ট ব্যাপারটা এতটাই গভীরতা যে এই মুখ দেখে, মানে যেভাবে বডিটা পাওয়া গেছিল বা যেটা করে আমরা এখানে শুনলাম, যতটা বডি দেখে কিন্তু কোনোভাবেই বোঝা যাবে না যে ওটা কার বডি। মানে যারা গোয়েন্দা আছে, গোয়েন্দা বিভাগে তখনকার ডিপার্টমেন্টে যারা ছিল, হোমিসাইড বেসিক্যালি, তারাও কিন্তু শনাক্তকরণ করতে পারেনি। আমি এই সম্বন্ধে একটা ফ্যাক্ট বলি, ঘটনাটা থেকে একটু বাইরে আসছি। আমাদের এখনকার দিনে কিন্তু আমরা বিভিন্ন যে ওয়েব সিরিজ গুলো দেখি, সেখানে যখন শনাক্তকরণ করা যায় না, তখন আমরা 3D মডেলে দেখি কিছু একটা প্লাস্টিক সার্জারি টাইপের হচ্ছে, 3D মডেল করে আমরা যদি চিনতে পারি মুখটাকে বসানো হয়। তখনকার দিনে কিন্তু এই টেকনোলজি ছিল না, জন্য যার ফলে কি তদন্তে প্রচন্ড লেট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো। কারণ আমি মানে যেখানে অপরাধ ঘটিত হয়েছে, যেটা বলা হয় ক্রাইম সেন্সে, যতক্ষণ না আমি অপরাধের মানে বেসিক্যালি দেখো এখানে অপরাধ কেন হয়েছে তার একটা মোটিভ তো অবশ্যই আছে, কোনো অপরাধী মোটিভ ছাড়া হয় না যতটা আমি জানি। আর যে সেন্সে আমি কথাটা বলতে চাইছি তার আরেকটা পেছনে রিজন হচ্ছে এই কলকাতা, যেহেতু তখনকার 1954 সালের ঘটনা, অবভিয়াসলি টেকনোলজি এতটাও উন্নত ছিল না। যখন আমরা এখন হাতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেটা এআই কে জিজ্ঞেস করে নিলাম আমাকে দেখান যে কিভাবে ইনভেস্টিগেশন থরলি করতে হয়, ও আমাকে একটা জানাশোনা এআই দিয়ে অ্যান্সার দিয়ে দিল। বা এখনকার দিনে যখন ইনভেস্টিগেশন করা হয় ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে সবকিছুই কিন্তু করা হয়, তখনকার দিনে ছিল না। তবে একটা এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কলকাতা পুলিশের প্রথম ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার কিন্তু হয়েছিল, যেটা স্কটল্যান্ড ইয়ার্ড থেকে প্রাপ্ত হয়েছিল। এটা কিন্তু অনেক পুরোনো আর একটা কেসের সঙ্গে জড়িত, সেই কেস হয়তো কোনো না কোনো দিন আমরা ডিটেলসে আলোচনা করবো। আর এইখানে যেহেতু মানে ফেসটাকে এতটা বাজেভাবে মানে ডিজাস্টার করা হয়েছে, ডিস্ট্রয় করা হয়েছে, টেম্পার্ড করে দেওয়া হয়েছে পুরোপুরি ভাবে যেটাকে বলে, তার জন্য যার জন্য শনাক্তকরণ করা যাচ্ছিল না, তার জন্য কিন্তু যে কথাটা বলছিলাম যে এই ঘটনাতে কিন্তু কলকাতার বা তথা বলা ভালো পুরো ভারতবর্ষের প্রথম মানে ক্রাইম ইনভেস্টিগেশনের জন্য প্লাস্টিক সার্জারি ইউজ করা হয়েছে, সম্ভবত মানে একদম যে আমি
প্রপারলি স্ট্যাম্প দিতে পারবো না। কারণ যেখান থেকে আমরা কালেক্ট করেছি সেখানেও এরকম ধরনের ডিটেলস আছে সম্ভবত, তবে আমরা ধরে নিচ্ছি সম্ভবত এখানে প্লাস্টিক সার্জারি ইউজ করা হয়, এবং প্লাস্টিক সার্জারি করেন আমাদের মুরারি মোহন মুখার্জি, মুরারি মোহন তখনকার মুখার্জি। দিনের একজন বিখ্যাত প্লাস্টিক সার্জন। ইভেন যিনি পোস্টমর্টেম করেছিলেন তিনি বলেই দিয়েছিলেন অ্যান্টিমর্টেম অ্যান্ড হোমিসাইডিয়াল ইন নেচার। মানে সেখানে বলা হয়েছিল যে তার ঘাড়ের কাছে কোনো ভারী বা শার্প জিনিস দিয়ে আঘাত করার জন্য কিন্তু তিনি মারা গেছিলেন। মানে প্রথমেই তাকে বডিতে কাটা হয়নি, আগে মারা হয়েছে, তারপর দেন বডিটা কাটা হয়েছে। এবার আমি তোর কাছে রিকোয়েস্ট করবো যে তুই যে ঘটনাটা বললি, হ্যাঁ, মানে কি হয়েছে না হয়েছে আমরা তো বললাম দর্শকদের, আমি চাইবো যে এবার প্রথম থেকে ইনভেস্টিগেশনের প্রসেসটা শুরু করতে বলা, কি ঘটেছিল। এই ঘটনার ইনভেস্টিগেশন প্রসেস হচ্ছে খুবই, কিছু জায়গায় খুবই হাস্যকর মনে হতে পারে অবভিয়াসলি, কারণ গোয়েন্দারা তখন খুবই খুঁজছেন কাউকে কিছু পাচ্ছেন না। তো হঠাৎ করে তখনকার যিনি ওসি ছিলেন, আমি বলছি নামটা সমরেন্দ্রনাথ বসু, সমরেন্দ্রনাথ বসু, সরি ঘোষ, সমরেন্দ্রনাথ ঘোষ। এবার ইনি কি করছেন যে অবভিয়াসলি মাথা চুলছেড়ার মতন অবস্থা, অত বড় একটা নৃশংস ঘটনা ঘটে গেছে। তো ইনি তো খুঁজছেন পাচ্ছেন না, কিছুই পাচ্ছেন না। তারপরে কি হলো, উনি গাড়ি নিয়ে পেট্রোলিং দিচ্ছিলেন ওই কোন জায়গাটায়, টার্ফ রোডের ওই জায়গাটা একটা উঠে পেট্রোলিং দিচ্ছে। তো ওখানে একটা ফার্মাসিউটিক্যালের দোকান ছিল। তো এবার অবভিয়াসলি উনি নেমে ফার্মাসিউটিক্যালের দোকানে গেছেন, দোকানদারিকে জিজ্ঞেস করেছেন যে কাশির ওষুধ দিন। এটা কিন্তু রাতের বেলা, এটা রাতের বেলার পর। তো দোকানদার বলেছে যে না, আমার কাছে তো কাশির ওষুধ নেই, কিছু না, তাহলে দোকান কেন খোলা রেখেছেন বা সামথিং কিছু। দেন আপনার মালিক কি করে, এই করে সেই করে। তো আপনার মালিকের নাম হচ্ছে বীরেন দত্ত, বীরেন দত্ত। এবার এই যে বীরেন দত্ত ঘটনাটার মাথায় এলো, এবার উনি না দেখেছিলেন যে ওখানে কিছু যুগান্তরের পত্রিকার ডাম্প করে রাখা ছিল। তো যাই হোক, এবার এইখান থেকে বলে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বধূ, তো উনি ওখান থেকে একটা ছোট্ট ছেঁড়া সূত্র পেয়ে গেলেন, যে সূত্রতে বেসিক্যালি মানে যে সূত্রটার উপর বেস করি আর কি বীরেন দত্তকে কিন্তু ধরা হয়েছিল। আর সব থেকে বড় কথা, উনি বলেছিলেন যে মাসখানেক ধরে আসছেন না, সব থেকে বড় কথা মাসখানেক ধরে আসছে না। এই মাস কারণ ধরে যখনই আসছে না, তখন তার আগে আরেকটা কথা পেয়েছিলেন যে এবার ওখান থেকে এবার বীরেন দত্তকে খোঁজা শুরু হলো। বীরেন দত্তর বাড়ি ছিল হচ্ছে 55/4/2 টার্ফ রোড। এখান থেকে সোমনাথ যে পণ্ডিত হসপিটাল খুব খুব কাছাকাছি একটা জায়গা। এবার সমরেন্দ্রনাথ গিয়ে যখন ওখানে গেছেন, তখন শুনেছেন যে বীরেন দত্ত অনেকদিন ধরে বাড়ি নেই, তাদের একটা 6 বছরের ছেলে রয়েছে। আর যিনি মারা গেছেন তিনি জানুয়ারির শেষের দিকে হচ্ছে শিশু মঙ্গলে ভর্তি ছিলেন। মানে বলতে পারো একটা ছোট ছোট ক্লু লাগিয়ে এই জায়গাটা খাড়া করার চেষ্টা করছে একটা। এবার অবভিয়াসলি যখন কোনো ইনভেস্টিগেশন অফিস একটা ছোট তদন্তেরও ছোট ক্লুও পাবে, ওই ক্লুয়ের পেছনে তাকে ভাবতে হবেই, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে একটা ছোট ক্লুই কিন্তু আমাদেরকে এগিয়ে নিতে চেষ্টা করে ইনভেস্টিগেশন প্রসেসটা, যে কোনো ইনভেস্টিগেশন প্রসেসের ক্ষেত্রে। ইভেন এটা কিন্তু ফেলুদা ব্যোমকেশের গল্প নয়, এটা কোনো এরকুল পোয়ারোট, শার্লক হোমস এদের কারোর গল্প না, এটা কিন্তু বাস্তবের গোয়েন্দার গল্প। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমাদের হয়তো, আমি যখন পড়ছিলাম ব্যাপারটাকে নিয়ে, তখন হয়তো আমারও মনে হয়েছে এই ঘটনাটা, যে হঠাৎ করে যে ওসি ছিলেন তিনি ওষুধের দোকানে গেলেন কেন? ঠিক আছে, ওষুধের দোকানে যদি যেও থাকেন, তাহলে হঠাৎ করে মানে এরকম কেন হলো যে তিনি মালিকের নাম ডাকলেন, মালিকের নাম জিজ্ঞাসা করলেন, সেখান থেকে হঠাৎ করে ওনার মাথায় এমন কি এলো যার জন্য উনি মালিককে খুঁজতে লাগলেন? কারণটা আমি এখানে বলছি, যখন তিনি অ্যাকচুয়ালি যান, যে ওসি ছিলেন সমরেন্দ্রনাথ ঘোষ, তার একটু ফিভার ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি, তার একটু ফিভার ছিল। সে পেট্রোলিং করছিল, ও যেমন বললো, পেট্রোলিং করতে করতে সে দেখে যে একটা ওষুধের দোকান, ঠিক আছে, দুটো ওষুধের দোকান ছিল পার্টিকুলারলি, একটা ওষুধের দোকান বন্ধ ছিল আর একটা বন্ধ করতে যাবে। তখন কিন্তু টাইম 11টা 11:30 রাত। আর তখনকার দিনে শীতের রাতে 11টা 11:30 মানে অনেকটা। 1954 সালের রাত মানে অনেকটাই রাত, এখনকার দিনে যেমন 11:30টাও কিছুই রাত না। তো তিনি যান ওখানে গিয়ে দোকানের কর্মচারীকে বলেন যে কাশির ওষুধ আছে? তো দোকানের কর্মচারী বলেন দাঁড়ান দাদা, আমি দেখে বলছি। তো কিছুক্ষণ দেখার পরে কর্মচারী বলেন যে দাদা, জ্বরের ওষুধ, গা হাত পা ব্যথার ওষুধ আছে, কিন্তু কাশির ওষুধ নেই, আউট অফ স্টক হয়ে গেছে। তো তখন উনি কিছুটা রেগে গিয়ে তিনি বলেন যে তাহলে এমন দোকান খুলে রেখেছেন কেন, বন্ধ করে দিন, মালিককে বলুন দোকান বন্ধ করে দিতে।
তখন এই কনভারসেশন কিন্তু চলছে, কনভারসেশন চলতে চলতে কর্মচারী বলেন যে আরে দাদা, মালিক আসছে না বলেই তো এত প্রবলেম, মালিক যদি আসতো তাহলে তো প্রবলেমটাই সমস্যাটাই হতো হতো না। না। তখন হঠাৎ করে ওসির মাথায় একটা মানে বিদ্যুৎ খেলে যায়। তিনি মনে করেন যে মালিক কেন আসছেন না, বা মালিকের নাম কি, কি হয়েছে মালিকের। এবার যেহেতু উনি ওসি গোয়েন্দা বিভাগের, তখন এবার আমাদের চিন্তা ভাবনা ওনাদের চিন্তা ভাবনা কিন্তু অনেকটা পার্থক্য। ফার মানে অ্যাহেড অফ দ্য চিন্তা ভাবনা, আমাদের মাথায় কখনো ওই জিনিসটা আসবেই না, মালিকের সঙ্গে কি করে কানেকশন একদম আসতে পারে। আমাদের পয়েন্ট অফ ভিউ ওনাদের পয়েন্ট অফ ভিউ কিন্তু অনেকটা আলাদা। তো উনি জিজ্ঞাসা এটার জন্য করেন, কলকাতা পুলিশকে তো ফার্স্ট অফ অল প্রচুর ধন্যবাদ। হ্যাঁ, কিছু তো বলারই নেই মানে এই জায়গাটা নিয়ে। তো উনি কর্মচারীকে জিজ্ঞাসা করেন যে তোমার মালিকের নাম কি, কোথায় থাকেন। তখন তিনি জানতে পারেন যে বীরেন দত্ত, এবং তিনি থাকেন 55/4/2 টার্ফ রোড। হ্যাঁ, আমি এখানে ঠিকানাটা ওকে বলতে বললাম কারণ এত কিছু ডিটেলস মনে রাখাটা সম্ভব হচ্ছে না, তার জন্য সরি। তো তিনি যেখান এইখানে থেকে শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল খুব একটা বেশি দূরে ছিল। একদমই কাছে ছিল। হুম। তো সেখানে তিনি যান। সেখানে তার তার তখন মানে মাথায় চিন্তা চলছে যে আমি এখানে একবার গিয়ে দেখি, একটা ট্রাম কার্ড খেলে দেখি যে এখানে কি হয়। তিনি সেখানে যান, গিয়ে ওখান থেকে জানতে পারেন যে বীরেন দত্ত নেই ওর মধ্যে। এবার বীরেন দত্ত সম্পর্কে আমি একটু কথা বলি, কারণ এই যে বীরেন দত্ত ক্যারেক্টারটা, যিনি এতগুলো কাজ করেছেন, তিনি মানে তার নেচার কেমন ছিল। তার নেচার খুবই সাইকোটিক নেচার ছিল। এবার সত্যি কথা তোমরা বলতে। শুনলে সেটা বুঝতে পারবে। আমি একটু প্রথম দিকটা বলছি। বীরেন দত্ত, বীরেন দত্তের যিনি পিতা ছিলেন বা বাবা ছিলেন, তিনি কিন্তু একজন কলকাতা পুলিশের, বলা ভালো ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই ছিলেন। মানে এটা শুনে আমি শক ছিলাম যে একজন পুলিশের ছেলে হয়ে সে কিভাবে এই কাজগুলো করতে পারে। তো তার বাবা 1 বছর বয়স যখন ছিল বীরেন দত্তের, তখন তিনি মারা যান। বীরেন দত্তরা থাকতো বজবজের কাছে একটি গ্রামে। তার বাবা মারা যাওয়ার কয়েকদিন পরে তার মাও কিন্তু মারা যান। হুম। এবার সে হয়ে গেল পুরোপুরি অনাথ বা একা। তার 2 দিদি ছিল এবং 2 খুড়তুতো ভাই ছিল। খুড়তুতো ভাই থাকতো কলকাতাতে, আর দিদিরা থাকতো আন্দুল, যেটা হাওড়ায় পড়ে। এক্স্যাক্টলি, হাওড়া লাইনে পড়ে। এবার প্রথমে দিদিরা নিয়ে গেলেও তারপরে কিন্তু খুড়তুতো দাদারা, যেহেতু মানে মা বাবা হারা ছেলে, হুম। তিনি কলকাতায় নিয়ে আসেন বীরেনকে। বীরেনকে নিয়ে এসে সেখানে পড়াশোনা করান। এবার একটা বিষয় না বললেই নয়, পড়াশোনায় তার কিন্তু মন ছিল না। সে পড়াশোনা না করে উচ্ছন্নে গিয়ে ওই বিড়ি সিগারেট মদ গাঁজা বিভিন্ন ধরনের নেশা শুরু করে নেশার দেয়। দিকে চলে যাচ্ছে। এবার বাড়িতে যখন ধরা পড়ে যে না এ এরকম করছে, তখন কিন্তু বাড়িতে মারধর করা হয়, খুব বকাবকি করা হয়। বীরেন সেই মানে এই রাগ মারপিট এইসব কিন্তু রেগে গিয়ে, এইসবের কারণে রেগে গিয়ে সে চলে যায় তার দিদির বাড়িতে, সেখানেই থাকে কয়েকদিন। এবার বীরেনের যে, এখানে বলে রাখি, বীরেনের যে 2 দিদি ছিল, 2 দিদির যে বড় দিদি ছিল তার মানে যে হাজবেন্ড বা বর, মানে বীরেন তার শ্যালক হলেন হুম। বা শালা হলেন, শালাবাবু। হুম। এই দুজন কিন্তু দুজনকে খুব ভালোবাসতেন। একদম পয়েন্ট টু বি নোটেড দ্যাট। একদম ভালো, মানে এই বিষয়গুলো কেন বলছি এখানে তোমরা পরে গিয়ে বুঝতে পারবে। তো এইখানে এইখানে থাকার পর কয়েকদিন তিনি কিন্তু কোনো কাজবাজ তখন করতেন না। তো কয়েক বছর থাকার পরে আবার তার দাদারা আসে। তখন কিন্তু সবকিছু নর্মাল, কোনো রকম কিচ্ছু ঘটেনি। তার দাদারা আসে, তার দাদারা এসে আবার তাকে কলকাতায় নিয়ে যায়। সে একটা জায়গায় কাজে ঢোকে। এবার ও বাই দা এখানে বলা ভালো, এই ওষুধের কোম্পানি দিয়ে দেওয়া মানে মালিক করে দেওয়া ছিল, বিনার নামে লেখা দেওয়া ছিল। আমি আসছি এই ব্যাপারটা, যেটা বললো এখনই আসবো। যে ব্যাপারটা ও বললো সেটা হচ্ছে তাকে যখন কলকাতায় আবার নিয়ে যাওয়া হয় ফেরত, খুড়তুতো দাদারা যখন তাকে নিয়ে যায়, এই যে শ্যালক যে বললাম যার ভালোবাসা ছিল, হুম। মানে স্নেহ করতেন খুবই, যেহেতু তার মা বাবা খুব কম বয়সে ছোটবেলায় মারা গেছে, হুম। তার জন্য এই তার যে জামাইবাবু ছিল, বীরেনের যে জামাইবাবু, তিনি তার একটা ওষুধের দোকান ছিল কলকাতাতে। সাউথ কলকাতা ফার্মাসিউটিক্যালস। একদম পার্টিকুলার নেম কিন্তু এইটাই, সাউথ সাউথ ক্যালকাটা। কলকাতা ফার্মাসিউটিক্যালস। তো এই দোকানটা কিন্তু বীরেনের নামে লিখে দেয়, যাতে সে পরবর্তীকালে কিছু করে খেতে পারে। এবং এইখানেই হয়ে যায় ব্লান্ডারটা। দোকানে লিখে দেওয়ার পরেও কিন্তু বীরেন দোকানে যেত, বসতো, সবকিছু চলছিল। পরে আবার রেসের মাঠ। কিন্তু এই যে মানে তার যে ছোটবেলার স্বভাব ছিল, সেটা আবার চাকার দিয়ে ওঠে এবং সে কিছু বন্ধু বান্ধব জোগায়। সেই জোগাড় করে সে যায় রেসের মাঠে। সে মদ গাঁজা, স্বাভাবিকভাবে মেয়ে, অবভিয়াসলি বিভিন্ন রকম জিনিস স্বাভাবিক নিয়ে ব্যাপার। দেখতে। আর এর থেকেও সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, অবভিয়াসলি তুমি যখন কোনো জিনিসের পেছনে ব্যবসা করছো, যখন তুমি সেই ব্যবসার পেছনে মন দেবে না, অবভিয়াসলি বাণিজ্য লক্ষ্মী বা ভাগ্যলক্ষ্মী তোমার সাথেও থাকবে না, অবভিয়াসলি ব্যবসা করতে থাকবে। এটা সব ক্ষেত্রেই, সব সেটা ক্ষেত্রে। পড়াশোনা হোক, ব্যবসা বাণিজ্য হোক, সব ক্ষেত্রেই। সব ক্ষেত্রে এবার পার্টিকুলারলি কি হয় এখানে, মানে একটা ব্যাপার যেরকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকে, হুম। সেটাও হয়েছে। তার আগে বলি, তিনি, আচ্ছা ফার্স্ট বিয়েটা কিভাবে হয়েছে সেটা শুনি। সেটা আমি বলছি। ফার্স্ট বিয়েটা খুব ইন্টারেস্টিং। মানে
বীরেনের যে খুড়তুতো দাদা ছিল, যার বাড়িতে এনে বীরেনকে রাখা হয়েছিল, তার একটি মেয়ে হয়, মানে তার একটি মেয়ে ছিল, হুম তার নাম ছিল কমলা। হুম সেই কমলা, কিন্তু কমলা এবং বীরেনের মধ্যে কিন্তু একটা সম্পর্কের সৃষ্টি হয়, ভালোবাসার সৃষ্টি হয়। এবার শুনে বুঝতেই পারছো যে যেহেতু আমার দাদার মেয়ে, কাকা ভাইজি যেটা বলছে, তো এখানে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক শুরু হয় এবং স্বাভাবিকভাবেই বাড়ি থেকে তাদের মত কিন্তু ছিল না। হুম কিন্তু কমলা এবং বীরেন দুজন দুজনকে এতটাই ভালোবাসতো, তারা বাড়ি থেকে পালিয়ে যায়। হুম বাড়ি থেকে পালিয়ে গিয়ে ওঠে একটা ভাড়া বাড়িতে। হুম। যেই ঠিকানাটা বল। ভাড়া বাড়ির ঠিকানা ছিল হচ্ছে তোর টার্ফ রোড। টার্ফ রোড, যেটা টার্ফ রোড। তোমরা সবাই চেনো। হুম। কলকাতা এইসব জায়গাগুলো মানে ওই সেম বাড়ি যে বাড়িতে গিয়ে বীরেনের ব্যাপারে প্রথমে খোঁজ করা হয়েছিল, অফিসার তদন্তকারী অবস্থা 55/4/2 টার্ফ রোড। যেখানে গিয়ে সমরেন্দ্রনাথ ঘোষ কিন্তু প্রথম ইনভেস্টিগেশনের একটা আলো খুঁজে পান। এক্স্যাক্টলি। আর ওখানে 2 বছরের মধ্যে ওনাদের একটা পুত্র সন্তান হয়, ধীরেন্দ্রনাথ দত্ত, বা নাম বলা ভালো বোতন বলে রাখা হতো। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং ব্যাপার, কমলার কিন্তু পরবর্তীকালে নাম চেঞ্জ হয়ে যায় বেলা রানী দত্ত। এই সেটা- কারণে কেসটার নাম হয়ে যায় কি বেলা রানী দত্ত হত্যা মামলা। সেই কারণেই এই ব্যাপারটা এতটা ইন্টারেস্টিং যে তুমি আর তোমার ভাইজি দুজনে ভালোবাসা করছো, ভালোবাসা করে একটা অবভিয়াসলি জায়গায় ফ্যামিলি পালিয়ে থেকে যাচ্ছ। মানবেই না, সেটা স্বাভাবিক ব্যাপার। আর তখনকার দিনে তো মানবেই না, না, এখনই অনেক জায়গায় প্রবলেম হয়। প্রবলেম হয়। আর তখনকার দিনে কোনো সেটা প্রশ্নই ছিল না। কোরিলেটেড, অবভিয়াসলি নাম মানতে পারে। হ্যাঁ, সেটা মানে তখনকার দিনে এগুলো মানার কোনো প্রশ্নই ছিল না। এক্স্যাক্টলি। তো তারা ভাড়া বাড়িতে যান। ভাড়া বাড়িতে যাওয়ার পরে কিন্তু সেইখানেই কমলার নাম পরিবর্তন করে, যেমন ও বললো, বেলারানী বেলারানী দত্ত দত্ত। রাখা হয়। এবার কিন্তু এখানে একটা নোট করা বিষয়, হুম। বীরেন দত্ত এবং বেলারানী দত্ত এই দুজনের মধ্যে কিন্তু কোনো রকম মানে লিগালি ছিল না। ছিল না। বিয়ে ছিল না। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, 48-এর মাঝামাঝি বীরেন দত্ত আরেকটা বিয়ে করে, সেই সরোজকান্তি বসুর কন্যা, শ্রীকৃষ্ণ লেনের বাসিন্দা সেই সরোজকান্তি বসুর কন্যা মীরার সাথে। 54 সালের এই তোর হ্যাঁ 48 সালের মাঝামাঝি তিনি বিয়ে ছেড়েছেন, তাও আবার রেজিস্ট্রি করে। এটা কিন্তু বেলা জানতোই না। আর বাড়ি থেকে যারা জানতো যে বীরেন এই জিনিসটা করেছে, তারা সেরকম ভাবে আমলই দেয়নি, কারণ একদিকে তাদের মনে হচ্ছে বেলা তো রক্ষিতা হিসাবে কাজ করছে। একদম একদম, এই কারণে আমি বললাম যে এখানে কিন্তু ফ্যামিলি ম্যাটার অনেকটা ম্যাটার করছে। হুম মানে ফ্যামিলির ভেতর যে পলিটিক্সটা চলছে বা ফ্যামিলির, আমি তো মনে করি যে যে ঘটনাটা বলতে চলেছি, হুম কিছুটা আমি ব্রেক নিচ্ছি। ঘটনাটা আমি যতটা পড়ে দেখলাম, মানে যদি এখানে প্রথম থেকে ফ্যামিলি যদি ইনভলভ থাকতো, ফ্যামিলি ইনভলভ থাকলে এই ঘটনাটা ঘটার কোনো রিজনই থাকতো না। তাহলে কিন্তু বেলার এই পরিণতিটা আজকে হতো না। না কারণ এতটা নৃশংসভাবে কিন্তু তাকে মারা যেতে হতো না। না, একদমই না। এটা এখানেও সত্যি যেটা বলছে ঠিকই বলছে। আচ্ছা, এবার আসি হচ্ছে বীরেন আর মীরার কেস। বীরেন আর মীরা কি করলো, প্রথমে ওই দিদির শ্বশুর বাড়িতে গোয়া বাগানে রাখলো, মীরার সাথে থাকলো। আবার মীরাকে তারপর নিয়ে পরবর্তীকালে চলে আসে হচ্ছে 102A হরিশ মুখার্জি রোডে, যেখান থেকে অ্যাকচুয়ালি বীরেন গ্রেপ্তার হয়েছিল। একদম 102A হরিশ মুখার্জি রোড থেকে বীরেন গ্রেপ্তার হয়, আর পরবর্তীকালে বীরাকে নিয়ে ওখানেই চলে আসে। এবার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, মানুষটা কতটা সাইকো, 2 বছর না 3 বছরে, 4 বছর, 4 বছরে কোনোদিন কিন্তু বুঝতে দেয়নি ওর সাথে মীরার বিয়ে হয়ে গেছে, আবার বেলার সাথে ওর পারস্পরিক সম্পর্ক রয়েছে। আর সব থেকে আরেকটা ব্যাপার হচ্ছে, প্রথমে মীরার একটা কন্যা সন্তান হতে গিয়ে হয়নি, তারপর আবার একবার একটা পুত্র সন্তান জন্ম নেয়। এটা কিন্তু ভালো ভালো, মানে টেকনিক্যালি বীরেনের কিন্তু দুজন ছেলে ছিল, একটা হচ্ছে প্রথম পক্ষের, সেকেন্ড হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় পক্ষের। পক্ষের। এবার দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষ বলার পেছনে রিজন কিন্তু কোনো কেউই কিন্তু প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ না, কাউরিরই ডিভোর্স হয়নি। বেসিক্যালি বেলার সাথে ধীরেনের একটা জাস্ট নর্মাল ওই বিয়ের মতন যেটা হয়েছে, জাস্ট নর্মাল হচ্ছে, প্রপারলি কিন্তু রেজিস্ট্রি করে বিয়ে হয়নি, যার ফলে কিন্তু বেলার একজন রক্ষিতা হিসাবেই কিন্তু বিনানের কাছে থেকে গেছে। এবার এইখানে ব্যাপারটা হচ্ছে দেখার বিষয় যেটা, সেটা হলো মানে বীরেনের যে কথাটা বললাম, আরেকটা দিক বলি বীরেনের। বীরেন কিন্তু থিয়েটার করতে, অভিনয় করতে। অবভিয়াসলি এই জিনিসটা, এই যে দুজনের কাছে একই থেকে এক মানুষ বা দু মানুষ থেকে সাজাতা, এই থিয়েটার অভিনয় থেকে কিন্তু ভালো করে একটা মানুষের আছে। কারণ আর হ্যাঁ, উনি কিন্তু কিছু কিছু ভালো ভালো ছবিতে কাজও করেছেন, সাইড অ্যাক্টর হিসাবে হলেও কিছু কিছু ভালো ভালো তোমরা ছবিতে। শুনলে অবাক হবে যে তোমরা জানো যে আমাদের সর্বকালীন মহানায়ক কে? উত্তম কুমার। উত্তম কুমার। দ্বিতীয় মুক্তিকর্তা ছবি কামনাতেও উনি ছিলেন। বীরেন দত্ত কিন্তু সেই ছবিটি করেছিলেন উত্তম কুমারের সাথে। আমি যখন পড়ছি আমি স্টান, আমি অবাক যে এই ধরনের ঘটনা কিভাবে ঘটতে আচ্ছা, পারে। আর এই রেসের মাঠ থিয়েটার থেকে কিন্তু ওনার নিষিদ্ধ পল্লীর দিকে যাতায়াতটা খুবই বাড়ে, কিছু বন্ধুত্ব কারণে হোক, যাই হোক। তো এবার যখন হয়, এবার ব্যাপারটা কি হয় যে তিনি এতটাই মানে সুকৌশলের সাথে বলা ভালো,
তিনি দুটো ফ্যামিলিকে সামলাচ্ছিলেন। কি করতেন তিনি, আমি একটু বলি। তিনি সকালবেলাটা বেলার কাছে থাকতেন, রাতের বেলা হলেই তিনি বেরিয়ে যেতেন। বেলা যখন জিজ্ঞেস করতো যে তুমি এত রাতের বেলা কোথায় যাচ্ছ, হুম তুমি প্রায় রাতে থাকছো না বাড়িতে, হুম। কোথায় যাচ্ছ তুমি, হুম হুম। তিনি কিন্তু বলতেন যে আমার যেহেতু ফার্মেসির কাজ, তো ফার্মেসির মালপত্র ওষুধপত্র আনার জন্য আমাকে ঘন ঘন কলকাতার বাইরে যেতে হয়। তো তিনি কিন্তু রাতের বেলাটা থাকতেন, চলে যেতেন মীরার কাছে। মীরার কাছে 102 হরিশ মুখার্জি রোডে। সেখানে কিন্তু চলে যেতেন মীরার কাছে। মীরার কাছে দিনের বেলা থাকতেন না, মীরার কাছেও সেই কাজের অজুহাত দিতেন যে দিনের বেলা আমার কাজ আছে, এবং রাতের বেলা দিতেন বেলার কাছে কাজের অজুহাত যে আমার কাজ আছে। করে তিনি দুটো ফ্যামিলি সামলাচ্ছিলেন। কিন্তু একটা না কিন্তু- একটা টাইমে অবভিয়াসলি যখন তুমি ব্যবসাতে দেখছো না, ব্যবসায় তো মন্দা চলবেই, তো তদন্তকারী অফিসারের মুখে অবভিয়াসলি উনি ভেঙে পড়ে বলেন যে আমার ব্যবসায় মন্দা পড়েছিল, যে কোনো একজনকে সরাতে হবে। তো উনি কাকে সরাবেন বলে ঠিক করলেন? বেলা রানীকে সরাবেন বলে ঠিক করলেন। কেন বেলা রানীকে সরাবেন বলে ঠিক করলেন? কারণ বেলা রানীর সাথে কোনো কিন্তু- লিগ্যাল বইয়ে ছিল না। না, তিনি এটাও পুলিশের জবানবন্দিতে বলেছেন যখন তিনি ইন্টারোগেট করছিলেন। তিনি বলেন যে আমি যখন থিয়েটার, রেস কোর্সে, তারপরে নিষিদ্ধ পল্লীর দিকে আমার যখন মন আরো যেতে থাকে, তখন স্বাভাবিকভাবে আমার ব্যবসায় মন থাকে না, হুম, এবং তার যে পুঁজি বা অর্থ সেটা কিন্তু কমতে থাকে। হুম। এবার স্বাভাবিকভাবে কি হয় যে দুটো ফ্যামিলি কিন্তু এখনো চালানো যেমন কঠিন, দুটো ফ্যামিলিকে কিন্তু কখনোই তুমি একসাথে এখনো চালাতে পারবে না। মানে আমি 1954 সালের মনিটারি সিস্টেমের কথাও বলি, তখন টাকার দাম অবভিয়াসলি এখনকার থেকে অনেকটাই বেশি ছিল। স্টিল কিন্তু সেই টাইমে চালানো খুবই পসিবল ছিলই না, পসিবল না, তুমি কোনোভাবেই দুটো দুটো family আনতে family- পারবে না। তার- ইভেন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনকার যা টাকার দামের হিসাবে এখনো পসিবল না। তার মধ্যে ঘটে একটা ব্লান্ডার হয় কি, বেলা হয়ে যায় প্রেগনেন্ট। হ্যাঁ, পুত্র সন্তানের পরেও কিন্তু বেলা প্রেগনেন্ট হয়েছিল, যেটার জন্য ঘটনাটা এতটা নৃশংস, এতটা ঘৃণ্য একটা কাজ। বীরেন দেখেন তুই যে একটা জায়গায় বলতে ভুলে গেছিস, হ্যাঁ, যেখানে কাটার কথাটা বলেছিস সেখানে কিন্তু ভ্রূণটাও পাওয়া গেছিল। হুম হুম হুম। মিস্টেক করে গেছিস, ভ্রূণটাও কিন্তু ছিল ওর মধ্যে। মানে ভাবতে পারছো তোমরা যে একজন লোক তার প্রেগনেন্ট স্ত্রীকে বডি কাটছে, কেটে তাকে বস্তায় ভরছে, তার সাথে তার যে ভ্রূণটা ছিল, হুম। যে মানে ভ্রূণটা এমন অবস্থায় ছিল সেটা কিন্তু মানে বেশি দিন আর বাকি ছিল না তার ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে। জন্ম নিতে, পৃথিবীর আলো দেখতে কিন্তু বেশি দিন বাকি ছিল না। সেটা কিন্তু তার নিজের ছেলে। তারপরেও সে কিভাবে এই কাজটা করলো, এটা কিন্তু আজও মানে ক্রাইম ইন্ডাস্ট্রিতে বা ক্রাইম মানে কলকাতা পুলিশের সব থেকে মানে একটা যে কেসগুলো শিক্ষা দেয় তার মধ্যে থেকে এই কেসটা খুবই ইন্টারেস্টিং এর থেকেও বড় কথা, এটা মানে, খুবই হ্যাঁ। নৃশংস একটা কেস। মানে এটা এখন একটা বেঞ্চমার্ক হয়ে রয়ে গেছে। কলকাতা পুলিশের একটা বেঞ্চমার্ক বলতেই পারো এই কেসটাকে। এবার আসি ঘটনা। এবার কি হয়, বীরেন দেখেন যে আমি আবার যদি একটা বাচ্চা আসে হুম। তাহলে কিন্তু আমার খরচ বেড়ে পক্ষে যাবে। আর দুটো ফ্যামিলি চালানো কোনোভাবেই সম্ভব হবে না। হুম তাহলে কি করা যায়, তাহলে আমি একজনকে সরিয়ে দিই। হুম। তিনি ঠিক করেন বেলা রানীকে সরাবে। কিন্তু বেলা রানীকে সরানোর জন্য মেস্ট প্রবলেমটা ছিল হচ্ছে বোতন যে ছেলে আগে ছিল। এবার বোতনকে কিভাবে ম্যানুপুলেট করে, ওনার পাশের বাড়ির একজনকে ম্যানুপুলেট করে তাকে বোতনকে দিয়ে দিয়েছিলেন। এবার মীরাকে ভেবেছিলেন যে মীরাকে বোতনকে দিয়ে দেবেন, যে বন্ধুর ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর মীরা অবশ্যই একটু আবেগপ্রবণ ছিলেন, প্রথমবার একজন ছেলেকে হারিয়েছেন, তো মীরাও একসেপ্ট করে নিত ব্যাপারটাকে। সেইভাবে তিনি প্ল্যান সাজিয়েছিলেন, ছক সাজিয়েছিলেন। কিন্তু বলে না, পাপির কোনোদিন মুক্তি নেই, পাপ না একটা টাইমে পাপটা ধরা পড়বেই। যাই হোক, এবার অর্পণ বলুক বাকিটা। তো এখানে যেটা ও বললো সেটা একদমই ঠিক। তিনি ঠিক করেন যে বোতনকে প্রথমে রাখবেন, তিনি ভাড়া থাকতেন যেহেতু, তার যে ফ্লোর ছিল তার ওপরের ফ্লোরে একজন থাকতো মহিলা, তিনি আবার বোতনকে খুব ভালোবাসতেন। তিনি মানে বেশিরভাগ টাইমে বোতন প্রায় তার ওনার কাছে কাছেই থাকতো। এবার সে কি করে, সে একদিন রাত্রেবেলা করে তার বাড়িতে আসে, মানে তার যে বেলারানীর বাড়ি ছিল সেই বাড়িতে আসেন। সেখানে মীরাকে বলেন যে কাজের অজুহাত দিয়ে বেলারানীর কাছে আসো। বেলারানীর কাছে এসে তিনি বলেন যে তুমি যে প্রেগনেন্ট বা তুমি যে এটা সন্তান আমার সম্ভবা, বাচ্চা নয়, এই সন্তানটা কিন্তু আমার নয়। আমি বাইরে থাকাকালীন তুমি সুযোগ নিয়েছো। এবার সেখানে প্রথমে বেলারানী কাঁদলেও তারপরে তাদের মধ্যে তুমুল ঝগড়া ঝামেলা ঘটে। তুমুল ঝগড়া ঝামেলা মারপিট হওয়ার পর বীরেন কি করেন, বীরেন একটা হাত দা নেন, হাত দা নিয়ে তার সন্তান সম্ভবা স্ত্রীকে কোপ দেন ঘাড়ের কাছে। যেটা প্রথম পোস্টমর্টমে কিন্তু আমরা বলেছিলাম যে পোস্টমর্টম যিনি করেছেন তিনি কিন্তু প্রথমে বলেছিলেন যে এটা কোনো একটা শার্ট বা ভারী বস্তু দিয়ে ঘাড়ের কাছে মারার জন্য তার মৃত্যু। অবভিয়াসলি অত জোরে মারার কারণে বেলা প্রথমেই মারা যান। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এখানে, এইবার আসি হচ্ছে এই লোকটার মানসিকতার দিকে বা সাইকোসিসের দিকে। লোকটা বীরেন
তার বউকে সকালবেলায় মানে রাত্রে একদিন বাড়িতে রেখেছিল বডিটাকে, আলমারির মধ্যে রেখে ওইখানে ঘুমিয়েছে, হ্যাঁ। ওখানে কাজ করেছে, তারপর আবার বেরিয়ে অবশ্যই চিন্তা থাকবে বডিকে কিভাবে সরাবো, বডি যাতে সরাতে পারি যাতে আমার নামই না আসে। তারপরের দিন রাত্রিবেলায় ওই বডি কেটেছেন, রাত্রেবেলায় বডি কেটে ওই কাগজের কাপড়ে মুড়ে রেখে দিয়েছেন আলমারির ভেতরে, আলমারির ভেতরে রেখে পরের দিন সকালবেলায় কালীঘাটের ওই জায়গাটাতে, পুরো যে জায়গাটাতে বডিগুলো পার্টস গুলো পাওয়া যায়। মানে মানুষ কতটা সাইকো হলে বা মানুষের মাথা ওই সেন্সে এত কি করে ঠান্ডা থাকতে পারে আমার পক্ষে আমি আমি এখান থেকে আমার একটা কথা বলি, আমি যেহেতু ট্রেনে যাতায়াত প্রচুর পরিমাণে করি, তো আমিও এরকম টাইপের প্রচুর বডি দেখেছি, তো আমার জিনিসটা একটা মানে হয়ে গেছে, আমার এখন প্রবলেম হয় না, আমার কাটা বডি বা কাটা পার্টস দেখে কোনোদিনই প্রবলেম হতো না। কিন্তু নিজে একজন কেটে সে নিজের হাতে কেটে আলমারির ভেতরে বন্ধ করে রেখে সে এতটা স্বাভাবিক কিভাবে থাকতে পারে? ইভেন পুলিশকে যখন পুলিশ যখন হরিশ মুখার্জি রোডে যখন বীরেনকে প্রথম ধরে, মানে এই তদন্তকারী অফিসাররা যখন ধরে, বীরেন বলেছিল আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে, বলবেন না স্যার, কি লজ্জার কথা। মানে ভাবা যায় কতটা মানুষ মাথা ঠান্ডা থাকলে এই জিনিসটা করতে পারে। এবার বাকিটা ডিটেলস অর্পণের কাছ থেকে শোনো। আমি এখানে চলে আসছি ব্যাক টু যখন প্রেজেন্ট টাইম, যখন আর কি ইনভেস্টিগেশন চলছে। সমরেন্দ্রনাথ ঘোষ বাবু যখন দেখেন যে ব্যাপারটা এরকম, যে না আমি যাকে সন্দেহ করছি সেই এটা, তিনি লোক লাগান। তার এই গোয়েন্দা লোক বিভিন্ন রকম চ্যানেলের মাধ্যমে বিভিন্ন টিপ পেয়ে সেখান থেকে দেখেন যে হরিশ মুখার্জি রোড থেকেই উনি গ্রেফতার হন। হরিশ মুখার্জি রোডে কিন্তু বীরেনের একটা বাড়ি রয়েছে, যেখানে মীরা থাকতো, যেখানে কিন্তু তার ঘন ঘন যাতায়াত হয়। ইভেন মীরা থাকতো, ইভেন সেখানে মীরাও থাকতো। তো একদিন ভোরবেলা সমস্ত লোক সেখানে থাকে, ফিট করা থাকে যেরকম আমরা দেখি। এক্স্যাক্টলি। এবং তোমরা একটা কথা মাথায় রাখবে, তোমরা যত পুলিশ মুভি দেখেছো না, আমি এখানে কোনো পার্টিকুলার মুভির নাম নিচ্ছি না, পুলিশের ক্ষেত্রে মুভিতে যেভাবে ক্রাইম ইনভেস্টিগেশন করানো হয়, বাস্তবে কিন্তু সেটা সম্পূর্ণ উল্টো। বাস্তবে কিন্তু প্রচুর টাইম লাগে, এবং তুলি মারলাম বেরিয়ে গেল, এই জিনিস কিন্তু কোনোভাবেই এই যে possible না। এই ঘটনা যে ইনভেস্টিগেশন হয়েছে, এই ঘটনাটাও কিন্তু ইনভেস্টিগেট হতে জানুয়ারি মাসে যখন বডি পাওয়া গেছে, তারপর কিন্তু ফেব্রুয়ারি মার্চের ফার্স্টের দিকে চলে গেছে, তখন কিন্তু গিয়ে এই কেসটা সলভ হয়েছিল। একদিনে বা দুদিনে বা এক সপ্তাহে কিন্তু কোনো কেস সলভ হয় না। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, এই কেসের শুনানি চলেছিল 6 মাস। 6 মাস। কারণ ব্যাপারটা হচ্ছে কি বললাম, প্রথমে মানে বডিটাকে এতটা পরিমাণে টেম্পার করা হয়েছে, তারপরে যে প্রমাণ, মানে প্রমাণ তো লোপাটি হয়ে গেছিল, কোনো রকম প্রমাণ ছিল না। যাচ্ছিল না। হ্যাঁ, ইভেন স্কেচ আঁকিও প্রথমে কেউ বুঝতে পারিনি যে ওটা কার মুখ। কারণ প্রথমে যখন আমরা বলেছিলাম যে বডিটা পাওয়া গেছে, পুলিশের তদন্তকারী অফিসাররা একটা সাক্ষ্য প্রমাণ হিসেবে তো একটা স্কেচ আঁকার চেষ্টা করবে, যাতে ওই যে জিনিসের প্রথম ব্যবহার কলকাতা পুলিশের, প্রথম না বলতে পারো, কাইন্ড অফ আ নিউ টাইপের ব্যবহার করা ছিল, যে মুখের অবয়াকৃতি এঁকে কাগজে দিয়ে সবকিছু করিয়ে। তো তাতেও কিন্তু বেলারানী বসে অ্যাকচুয়ালি কিন্তু খোঁজ কোনো কিছুই পাওয়া যায়নি। তো কেস কিন্তু অনেক দিন চলেছিল, দুদিনেই কোনোদিনও কিন্তু কোনো কেস সলভ হয় না। যেটা বোমকেসে দেখো, যেটা ফেলুদাতে দেখো, সেটা কিন্তু বাস্তবের গোয়েন্দাও আছে, কিন্তু বাস্তবের গোয়েন্দা যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। মানে এর এই জন্য ধরনের কিন্তু মানে আমরা এই ঘটনাটা যেমন দেখলাম 6 মাস শুনানি, মানে তুমি যদি প্রমাণ পেয়েও যাও তাতেও সেটাকে হবে না, সেটা প্রমাণ পরে করার কলকাতায় জন্য, হ্যাঁ, করতে হবে তোমাকে। অনেকটা লম্বা এটা তো process। তোমরা জানোই, অ্যাকচুয়ালি কিছু তো কিছু ক্ষেত্রে তো জানোই। এবার আমি ঘটনাতে আসছি। তো ভোরবেলা 4টের সময় যখন পুলিশ সেখানে ফাঁদ পাতেন বীরেন দত্তের জন্য, সেখানে ভোর 4টের সময় বীরেন দত্তকে দেখা যায় একটি চাদর মুড়ি দিয়ে তিনি কিন্তু বাড়ির থেকে বেরোচ্ছেন। এবং সেখানে প্রথমে একজন গিয়ে জিজ্ঞাসা করেন তাকে, দাদা আপনার নাম কি? বীরেন দত্ত। তিনি বলেন হ্যাঁ, কেন? বলছে আপনার স্ত্রী কোথায়, আপনার স্ত্রী বেলারানী কোথায়? পালিয়ে গেছে। উনি তখন বলছেন যে আর বলবেন না দাদা, অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে আমাকে ছেড়ে, এতটা লজ্জার ব্যাপার আমি কি বলবো। তখন পুলিশ বলেন যে চলুন আমরা আপনার স্ত্রীকে খুঁজে পেয়েছি, লালবাজার থেকে এসেছি। লালবাজার থেকে এসেছি, চলুন আপনার স্ত্রীকে খুঁজে পাওয়া গেছে, আমার সাথে যেতে হবে। তখন তাকে ধরা হয় এবং তাকে ইন্টারোগেট করা হয় দুপুরবেলা থেকে প্রায় রাত্রি পর্যন্ত। আর সব থেকে বড় কথা, এখানে একটা অপরাধীর ব্যাপার বলে থাকি, ইন্টারোগেশনে কোনোদিনও মানে থামতে নেই, যেটা তদন্তকারী অফিসার নিজেও বলেছেন যে ইন্টারোগেশনে কোনোদিন থামতে নেই। তুমি যদি ইন্টারোগেশনে থেমে যাও, অপরাধী কিন্তু হাল ছেড়ে দাও, তাহলে অপরাধী কিন্তু অপরাধ স্বীকার করবে না। ভাঙবো তবু মচকানো বছরে আবাব কিন্তু বীরেনও করেছিল, কিন্তু পুলিশি ইনভেস্টিগেশনের সামনে সে হাঁটু গাঁটতে বাধ্য হয়, নিজের মুখে স্বীকার করে যে হ্যাঁ আমি আমার স্ত্রী বেলারানী ঘোষকে মেরেছি। তারপর এই ঘটনার চার্জশিট তৈরি হয়। তারপর ইভেন বেলারানী ঘোষের যে পায়ের পাতা একটা বড় ছিল, সব থেকে বড় কথা এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, পায়ের একটা ডান পায়ের পাতাটা বড় ছিল। তো অবভিয়াসলি বেলারানী ঘোষের বাকি যাদের ফ্যামিলি মেম্বার ছিল, যার সাথে ওই খুড়তুতো দাদার সাথে সম্পর্ক ছিল না, তাদের সবাইকে দেখা হয়, তাদের সবারই অবশ্যই দেখা যায় যে পা বড়। এবার বেলারানী ঘোষের
আরেকটা ব্যাপার ছিল, পায়ের উপর একটা কাটা দাগ ছিল যেটা পরে পড়তে গিয়ে ভেঙে যায়, সেটা বেলারানী বোসের মা জানতেন। তিনি দেখে কান্নায় ভেঙে পড়েন, অবভিয়াসলি স্বাভাবিক, বা নিজের মেয়েকে এরকম ভাবে অবস্থায় তো কেউই দেখতে চায় না। তো ইভেন এই সমস্ত কিছু করে ওই চার্জশিট তৈরি করে, যাকে বলা হচ্ছে সোনায় বাঁধানো চার্জশিট। মানে এই যে চার্জশিটটা তৈরি হয়েছে এটা কিন্তু টিল নাও, এখনো পর্যন্ত 2024-এ দাঁড়িয়ে আমি বলছি কথাটা, এক্স্যাক্টলি। এখনো পর্যন্ত কিন্তু একটা বেঞ্চমার্ক, একটা নিদর্শন হয়ে রয়েছে যে এই চার্জশিটটা চার্জশিটের তৈরি মধ্যে করা হয়েছে। যেভাবে প্রমাণ সাজানো হয়েছে বা প্রমাণ দেওয়া হয়েছে, এই চার্জশিট কিন্তু কোনোদিনও মানে এখনো পর্যন্ত এটা একটা বেঞ্চমার্ক হিসাবে রয়েছে। চার্জশিটটার আমি মানে যে কেসটা দেওয়া হয়েছিল আমি হ্যাঁ। একটু বলছি। কেস নাম্বার 116, ডেট 31/1/1994, মানে জানুয়ারি মাস, মার্ডার এবং প্রমাণ লোপাট 302/201 আইপিসি ধারায় কিন্তু তাকে কেসটা দেওয়া হয় এবং তার কিন্তু যাবজ্জীবন মৃত্যু মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 6 মাস শুনানি চলে। অবভিয়াসলি বীরেনের পক্ষের উকিল অনেক কিছু ভাওতা দেওয়ার চেষ্টা করেছিলেন যে কিভাবে, একদম। কিন্তু সেগুলো একদমই ধোপে টেকেনি, যেহেতু এই চার্জশিট খুবই প্রামাণ্য চার্জশিট ছিল। 6 মাস পর বীরেনের ফাঁসি হয় এবং এই একটা নিঘৃণ্যতম হত্যাকাণ্ডের, একটা নারকীয় হত্যাকাণ্ডের একটা স্থিতি হয়, যা কলকাতা পুলিশের ইতিহাসে এখনো পর্যন্ত একটা ঘৃণ্যতম ঘটনা নিদর্শন হিসাবে রয়েছে। এবার এবারে এখানে মীরার কথাটায় আসি আমি একটু। এখানে যে মানে সেকেন্ড ওয়াইফ যার সাথে লিগালি তার বীরেনের বিয়ে হয়েছিল, তিনি কিছু হলেও তো বুঝতে পেরেছিলেন। তিনি কিন্তু যখন প্রথমকে নিয়ে আসা হয়, মানে মানে লোকটা কতটা ঠান্ডা মাথার লোক আমি এটা বলছি, যে যখন তিনি মারেন বেলা রানীকে, মেরে প্রথম দিন কিন্তু টুকরো করেননি, মেরে আলমারিতে ঢুকিয়ে সেদিনকে রাতে কিন্তু বোতলের সাথে শুয়ে পড়েন এবং ঘুমান। মাকে জিজ্ঞেস করলে মা কোথায়, মা কাজে গেছে, না মা কার বাড়িতে গেছে, সরি মা হসপিটালে গেছে, তোমার নতুন ভাই বা বোন আসবে, নিয়ে খুব শিগগিরই ফিরবেন। এমনকি যার কাছে প্রথমকে রেখে যাওয়া হয়েছিল তাকেও সেম কথা তাকেও, সেও জানতে চায় যে বেলা রানী কেমন আছে বা বেলা কেমন আছে, আমরা ভাবছিলাম দেখতে যাবো, স্বাভাবিক এখন ব্যাপার। দেখতে যেও না। সেখানে বীরেন বলছেন যে তোমরা এখন দেখতে যেও না, প্রেশারটা খুব আপ ডাউন করছে, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে, বাড়িতে আসলেই দেখতে পাবে তোমরা। এইভাবে কিন্তু সবাইকে আটকে বোকা রাখা বানিয়েছে। হয়েছিল। আমি জানি না 3 মাস ধরে লোকটা কিভাবে বোকা বানিয়েছেন এতজনকে, আই ডোন্ট নো। মানে লোকটার সাইকোলজি অন্য লেভেলের কাজ করেছে এখানে। চিন্তা ভাবনা এই সাইকোলজি বা ওই জন্যই বলে মানুষের সাইকোলজি কোনোদিনই তুমি বুঝতে পারবে না। মানে দিস ইজ সো অ্যাবসার্ড, মানে কিভাবে করেছে এটা, মানে আমার পক্ষে তো ভাবাই পসিবল না। এবার কি হয়, এবার মীরার কাছে যখন সবগুলো হয় এরকম, মানে তিনি দোকানে যান সেদিনকে, তার পরের দিন সকালবেলা যেদিনকে বেলার হত্যা করেন, দোকানে গিয়ে দোকান করেন, দোকান করে মীরার বাড়িতে যান। মীরার বাড়িতে গিয়ে সেখানে মীরাকে বলেন যে আমার এক বন্ধু, যেটা আমি এখন কিছুটা বললাম, আমার এক বন্ধু, তার স্ত্রী কিন্তু অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার একটা 6 বছরের ছেলে আছে, তাকে কি আমি এখানে এনে রাখবো? আচ্ছা এটাও তো হতে মানে মীরা অবশ্যই কিছু না কিছু তো বুঝতে পেরেছে, অবশ্যই। কারণ একটা 6 বছরের ছেলে তার বাবাকে যদি মাঝখানে কোনোদিনই কি বাবা ডাকেনি, এটা কখনো হতে পারে? এটা আমি এখানে বলি, ভালো পয়েন্ট বললি তুই। যখন এই ঘটনাটা বলে, মীরা যেহেতু প্রথমবার সন্তান হারা হয়েছিলেন, সন্তান তার মারা গেছিল, তো তিনি একটু আবেগপ্রবণ হয়ে যান। সেখানে বলেন যে না তুমি নিয়ে আসো, কোনো সমস্যা নেই। তো বোথনকে সেখানে নিয়ে যান, নিয়ে গিয়ে সেখানে কিন্তু বোথন তার বাবাকে কিন্তু বাবা বলে ডেকেছিল। এবং মীরা সন্দেহ তো হঠাৎ স্বাভাবিক, এবং একটা বন্ধুর ছেলে হঠাৎ করে বাবা বলে কেন ডাকে? এবং তখন মীরার মনে সন্দেহ জাগে যে একটা 6 বছরের ছেলে, তার বাবা মা মারা গেছে, হঠাৎ করে অন্য একজন তার বন্ধুকে বা তার বন্ধুর কে কেন, তার বাবার বন্ধুকে কেন তিনি বাবা বলে ডাকবে? কাকাই তো বলতে পারতো। এবার এইটা কিন্তু মীরা শোনেন, কিন্তু মীরা কিছু চুপ করে থাকেন যাতে তার সংসারটা ঠিক মানে সোজা কথা ওই সমাজের কাছে লজ্জার জন্য আর হ্যাঁ। কি উনি কিছু বলতে চান না। মানে ব্যাপারটা হচ্ছে, আমি একটাই জিনিস বলতে চাই এখানে। এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, হয়তো মীরাও কিন্তু মারা যেতে পারতেন, একদম। মীরাও কিন্তু মারা যেতে পারতেন। বেলা রানী মারা গেছেন, তার পেছনে রিজন হচ্ছে একটাই, উনার লিগালি বিয়ে ছিল না, যার জন্য উনি মারতে পেরেছিলেন সহজে, কিন্তু মীরাও কিন্তু মারা যেতে পারতেন। মীরার সাথে যদি লিগালি কিছু না থাকতো তাহলে মীরাও হয়তো কিন্তু মারা যেত। বেলারানী দত্ত হত্যা মামলার জায়গায় মীরা হত্যাকাণ্ড হতে পারতো ঘটনাটা। এবার এবার কি হয়, এবার সেখানে সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে আরেকটা ডিটেলস আমি এখানে বলি, যখন মারছিলেন খুবই নৃশংস, আমি এটা বর্ণনা করছি না কারণ অনেক ধরনের অডিয়েন্স হয়তো তাদের কাছে ডিস্টার্বিং লাগতে পারে। কিছু আমি যতটা পড়েছি বা যতটা আমি ডিটেলস গুলো পড়েছি, তো উনি কিভাবে মেরেছেন সেটা মানে তোমরা নিতে, অনেকেই নামও নিতে পারে। তো তোমরা যদি দেখতে চাও তাহলে সেটা ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে দেখতে পারো, বা আমার কাছে আমাকে মেল বা ডিএম করতে পারো, আমি তোমাদেরকে ছবিগুলো প্রোভাইড করতে পারি। মেরেছিলেন যখন, তার মুখের চুল, নাক, এগুলো সব তুলে ছেঁচে নেওয়া দিয়েছিলেন। হয়েছিল, মানে স্কিন বলে কিছু ছিল না। আমি এটুকুই বলবো, এর থেকে বেশি কিছু বলবো না।
আর তার কাছে যে মানে নাকের দুল, কানের দুল এবং তার যে হাতে গয়না যখন হ্যাঁ, যা সমস্ত এগুলো ছিল, কিন্তু হরিশ মুখার্জির বাড়িতে চলে গেছে, এগুলো কিন্তু সব হরিশ নিয়ে মুখার্জি কিন্তু রোডের যার বাড়িতে কাছে চলে চলে গেছে। যায়। এবার যখন দেহ শনাক্তকরণের জন্য তার ফ্যামিলিকে ডাকা হয়, যখন সবকিছু প্রায় শেষের দিকে, থিতি আসার দিকে চলে আসে, তখন কিন্তু সেখানে মানে এই যে ও যে বললো যে পায়ের পাতা বড় ছিল, হুম হুম হুম। সেখানে কিন্তু সেটা মানে ডিটেক্ট করার জন্য বা মানে প্রমাণটাকে আরো শক্ত শক্ত করার করার জন্য জন্য এক্স্যাক্টলি। তার এই একটা মানে কলকাতা ক্যালকাটা ইউনিভার্সিটির একজন মৃত প্রফেসর ছিলেন, তো তত্ত্ববিদ, হুম, তার কাছে পাঠানো হয় যে আমাদের কাছে একটা বডি এসেছে যার পাটা একটু বড় এবং তার ফ্যামিলিদের পাটাও একটু বড়, হ্যাঁ, আপনি কি দেখে বলতে পারেন যে এটা কি সেম ফ্যামিলি? এবং তিনি কনফার্ম করেন যে হ্যাঁ একদম এইটা কিন্তু একই ফ্যামিলির লোক। এই কেসটার মধ্যে এই যে টুকরো টুকরো কিছু ঘটনা, এগুলো কিন্তু অনেক কিছুই নতুন ভাবে কলকাতা পুলিশ ইউজ করেছে। তো ঘটনাটা এই কারণেই একটা নিদর্শন নয়, শুধু এই ঘটনাটা শুধুমাত্র এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য নয়, এমন কিছু জিনিস এই কলকাতা পুলিশ ফার্স্ট টাইম ইউজ করেছিল যেগুলো হয়তো আগে কোনো কেসে ইউজ করে না, যেটা একটা বললো যে সম্ভবত প্রথম। হুম। আর চার্জশিটটা খুবই প্রামাণ্য চার্জশিট ছিল, এরকম প্রামাণ্য চার্জশিট বানানো পসিবল, হয়তো এখনকার পসিবল না, পসিবল কিছুই না, কিন্তু যাই হোক। এবার যারা তোমরা এই ক্রাইম নিয়ে চর্চা করো বা এইসব বিষয়ে একটু ঝোঁক আছে, যারা এসব বিষয় জানো, তারা বুঝতে পারবে, তারা হয়তো এই ঘটনাটা তোমরা আগেও শুনেছো। হুম হুম ইউটিউবে এই ধরনের ঘটনা হয়তো এইভাবে বিশ্লেষণ করা নেই, যেটা আমি আরো চেষ্টা করলাম। তো সেইখানে সেই চার্জশিটটাকে কিন্তু মানে ক্রিমিনাল ওয়ার্ল্ডের বা ক্রাইম যে ওয়ার্ল্ড আছে, ক্রাইমোলজি বা সেই ওয়ার্ল্ডে কিন্তু একটা ক্রিমিনোলজি মানে এখনো পর্যন্ত কিন্তু একটা বেঞ্চমার্ক হিসাবে রাখা হয়, যেটা আমি বারবার বলছি কথাটা। কারণ তুমি ভাবো না, 1947-এ আমাদের দেশ স্বাধীন হয়েছে, তার ঠিক তার ঠিক 7 বছর পরের ঘটনা। তার ঠিক 7 বছর পরে আমরা এখন আমাদের কাছে এই ঘটনাটা শুনলে মনে হবে যে না, এরকম তো হতেই পারে। আমি এখানে কিন্তু বারবার মেনশন করেছি 1954 সাল, নট 2024। কারণ 2024 এই ধরনের ঘটনা, হ্যাঁ অবশ্যই ইনভেস্টিগেশন করতে টাইম লাগে, কিন্তু যতটা দ্রুত হবে তখনকার দিনে কিন্তু অতটা দ্রুত হতো না। তাও 2 মাস 3 মাস টাইম লেগেছে, অবভিয়াসলি তার 3 মাস জন্য সম্পূর্ণ ক্রেডিটটা কিন্তু কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশকে দেওয়া উচিত, এটা কলকাতা পুলিশেরই ক্রেডিট। কলকাতা পুলিশের থেকে যদি কোনো দর্শক বা সেই ডিপার্টমেন্টে যদি কেউ থেকে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা কতটা আপনাদের মানে কতটা তুলে ধরতে পারলাম ঘটনাটাকে ভালোভাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানান। এখনই ঘটনাটা শেষ নয়, ঘটনাটা তো চলে গেল, কিন্তু তার যে রেসটা সেটা কিন্তু আমরা এখনো দেখতে পাই। কারণ মানে এই ধরনের ঘটনা কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পেরেছি। কোন ঘটনা সেটা আমরা বলছি না, সেটা তোমরা কমেন্ট করে জানো যে এই ধরনের সেম টাইপের ঘটনা আমরা কোথায় দেখতে কিন্তু পেয়েছি। এখানে কিন্তু বহির্ভূত কোনো সম্পর্ক ছিল না। না, জাস্ট মানে নিচে মানে সত্যি কথা বলতে বীরেন এক প্রকার সাইকো। হুম তিনি দুটো ফ্যামিলি চালাচ্ছিলেন, যখন দেখলেন যে না কিন্তু আমার পক্ষে রিসেন্ট যে সম্ভব হচ্ছে না। ঘটনাটা তুই কথাটা বলছিস, সেই ঘটনাও কিন্তু সাইকোনেসেরই একটা যারা এগুলো করে তারা সাইকোই, তারা সাইকো ছাড়া কিছু না। কারণ এই ধরনের এতটা নৃশংসতা কোনো মানুষ দেখাতে পারে না। আমি প্রথম আরেকটা কথা আবার লাস্ট টাইমও বলছি, যারা 18 বছরের বড় আছো তারা প্লিজ এই ঘটনাটাকে দেখো, যারা ছোট আছো তারা প্লিজ অন্তত এই ঘটনাটার জন্য স্কিপ করো, skip করো। তোমাদের জন্য আরো ঘটনা আছে আগে আর রেকর্ডিং। দেখলে দেখতে পারো, আমি বলবো দেখলে দেখতে পারো, না দেখার কিছুই নেই, কিন্তু বিবরণগুলো এখানে আমরা অনেকটাই স্তীমিত বিবরণ দিয়েছি, কিন্তু বিবরণ কিন্তু এখানে অনেকটাই দেওয়া যেত, তোমাদের জন্য একটু বিবরণটা স্তীমিত করেছি। তো আমি বলবো যে 18 বছরের উপর নিচে যারা আছে তারা এই ঘটনাটাকে স্কিপ করে দাও। কারণ অনেক ধরনের এফেক্ট পড়ে। আর বলবো যারা বাচ্চাদের সাথে দেখেন হুম। তারা প্লিজ দেখবেন না। বাচ্চারা যখন অন্য কিছু করবে বা বাচ্চারা যখন থাকবে না, তখন ঘটনাটা দেখুন, কোনো সমস্যা নেই। তবে বাচ্চাদের মাইন্ডে এই ধরনের ঘটনা শুনলে অনেক রকমের এফেক্ট এফেক্ট করতে করতেই পারে। পারে, এক্স্যাক্টলি। এবার ঘটনাটা যেটা হয়, ঘটনাটা মানে কেন হয়, কারণ বীরেন কিন্তু দুটো ফ্যামিলিকে একসাথে চালাতে পারছিলেন না, টানতে পারছিলেন না, আর্থিক সমস্যা দেখা দেয়। মেন কারণ কিন্তু এইটাই। তিনি যদি মেইন রিজন কিন্তু এটা ছিল, তার যদি একটা স্পেসিফিক টাইপ অফ ইনকাম থাকতো তাহলে কিন্তু এই ঘটনাটা হয়তো ঘটতো না, হয়তো নাও ঘটতে পারত। হয়তো দুটো ফ্যামিলি বা দুটোই যে মহিলা ছিল, তার যে দুটো স্ত্রী ছিল, তারা হয়তো কোনো না কোনো টাইমে জানতে পারতো, একটা ঝামেলা হতো, অশান্তি হতো, ঠিক আছে, কিন্তু এতটা নৃশংসতার দিকে হয়তো যেত না। যদি তার আর্থিক অবস্থাটা ভালো সব থাকে। থেকে বেশি বীরেনের মাথাটা গরম হয়েছিল, মানে বীরেনের মাথা গরম হয়েছিল, তার মেন রিজন ছিল হচ্ছে যেহেতু বেলা আবার সন্তান সম্ভবা ছিল। এটা মেন কারণ ছিল। কারণ একটা আমি এখানে একটা কথা বলে রাখি, এখনকার দিনের মতন তখনকার দিনে জন্ম নিয়ন্ত্রণ বলে কিছু ছিল না, থাকলেও তখন অতটা ইউজ হতো না, প্রচলিত ছিল না, প্রচলিত ছিল না, যার কারণে অবভিয়াসলি দুটো মানুষ যখন সঙ্গে থাকছে তারা মিলবেই, তো স্বাভাবিক ব্যাপার, সেই কারণে সন্তান চলেও এসেছিল। কিন্তু
যেটা মেন বীরেনকে আঘাত করেছিল, আঘাত বলবো না, যেটা বীরেনের মেন মাথা, এটা তো আঘাত করার পিছনে তোমার জিনিস তুমি এনেছো, কিন্তু বীরেনের মেন মাথা গরম রিজন ছিল ওটাই যে বেলার একটা কেন বাচ্চা আসছে, নইলে হয়তো তিনি চালাতেন। বেলার যদি আরেকটা বাচ্চা না আসতো নাহলে তো তিনি চালাতেন, আরো 2-3 মাস তো অবশ্যই চালাতেন। মানে সত্যি কথা বলতে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এখনকার দিনে যেমন দেখা যায়, হুম, আগে হয়তো কম দেখা যেত বা আমরা হয়তো সেই সম্বন্ধে অতটা জানি না, হুম। কিন্তু এই ঘটনাটা যখন আমি স্টাডি করলাম তখন দেখলাম যে না, মানে এতটা নৃশংস কিন্তু এখনো হয় না কেউ। এটা পডকাস্ট হিসেবে দেওয়ার কারণ অনেকগুলো এখানে পয়েন্ট রয়েছে যেগুলো নিয়ে আমরা বসে আলোচনা করতে চেয়েছিলাম, তো এটাই হচ্ছে তোমাদের। মানে এটা দেখো, আমরা ওরকম কোনো একদম যেটা ট্র্যাডিশনাল পডকাস্ট করে যে কেউ একজন এসে গেস্ট সে বলে, হোস্ট তাকে বলার সুযোগ দেয়, এটা সেরকম না। আমরা দুজন ঘটনাটা নিয়ে রিসার্চ করেছি। ঘটনাটা সম্পর্কে আমাদের মানে আমরা যখন প্রথম জেনেছিলাম বা প্রথম যখন এই এই ঘটনা কিন্তু আমি অনেকদিন আগে জানতাম, আমি ওকে ফার্স্ট টাইম সাজেস্ট তো করেছি। ও যখন আমাকে সাজেস্ট করে তখন আমি বলি যে না, এটা আমি করব, এই ঘটনাটা আমি আমার এরকম friends-কে আরো জানাবো। আরো অনেক ঘটনা আছে যেগুলো নিয়ে হয়তো আমরা করতে পারি। এবার দেখো, এবার তোমাদের উপর ডিপেন্ড করছে সবকিছু। তোমরা যদি এই ঘটনাটার ভালো রেসপন্স দাও তাহলে এই ধরনের, কারণ এর থেকেও আরো নৃশংস হত্যাকাণ্ড বা এই ধরনের নৃশংসতা আমরা কিন্তু, তো আর হ্যাঁ, নৃশংসতা প্রেজেন্ট করবো না, সরি, বলা ভালো যে তোমাদেরকে এগুলো সম্পর্কে ইনফরমেশন দেবো। ইনফরমেশন থেকে বলো অ্যাওয়ার করব, কারণ হচ্ছে আহ, এই ধরনের ঘটনা কিন্তু আজ আজ এত বছর আগেকার ঘটনা যে ঘটেছে আজকে ঘটবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কোনো গ্যারান্টি নেই, কারণ রিসেন্ট ঘটছে। ঘটছে এক্স্যাক্ট। আমি হয়তো দর্শক অনেকে দেখেছেন বা দেখেনি, তুই দেখেছিস, আমি কিন্তু দুটো কেস স্টাডি করেছিলাম। দেখেছি, সেম প্রেম ভালোবাসা নিয়ে ঘটনা কিন্তু। মানে প্রথম কেস স্টাডিটাতে যখন করলাম তখন দেখলাম যে ভগবানের প্রতি ভালোবাসা অন্ধবিশ্বাসের জন্য কেউ ফ্যামিলি মেম্বারকে মারছে। সেকেন্ড যেটা, সেটা কিন্তু ছিল প্রেম ভালোবাসা, একটা রিলেশন। সেই রিলেশনে মানুষ কতটা নৃশংস হতে পারে, আমি প্রথমেই বললাম যে মানুষ ভূতের থেকেও কিন্তু ভয়ানক হতে পারে। ভূত কি করতে পারে? ভূত অশশরী, অশশরী, এর থেকে এক্সট্রা কি করতে পারে? হ্যাঁ, কিন্তু মানুষ কিন্তু, তবে হ্যাঁ, আমি রিসেন্টলি ওকে মানে অলৌকিক দিকের যদি বলি, যে ঘটনাটা ওকে কিছুদিন আগে একটা বলেছিলাম যে, তো স্টিল ভূতের থেকে মানুষ ভয়ঙ্কর, যে কোনো কিছুর থেকে মানুষ ভয়ঙ্কর। মানুষ সত্যি কথা মানুষের বলতে- থেকে ভয়ঙ্কর জীব পৃথিবীতে হয়তো নেই। তো এই ঘটনাটা তোমাদেরকে বলার কারণ একটাই, যাতে তোমরা আরো মানে দেখো, পুরোনো দিনের ঘটনা, এটা অনেক বছর আগে ঘটে গেছে, সেটা রেশও এখন অতটা নেই, হয়তো কিছু কিছু ভিডিওতে বা কিছু কিছু তোমরা জায়গায় দেখতে পাও, শুনতে পাও। এটা বলা একটা কারণেই, রিসেন্ট আমরা যে ঘটনাটা দেখলাম দিল্লিতে, একটা রিলেশনের কারণে খুব বাজে একটা ঘটনা ঘটলো, যেটা তোমরা কমেন্ট করে জানাতে বলেছি ঘটনাটার নাম। এই ধরনের ঘটনা কিন্তু এখন না, আমরা যে শুনে ভাবি যে না এখন ঘটছে না, এখন ঘটছে এটা না। সেই 1954 সালের ঘটনা। আর সেইটাকে আমি হ্যাটস অফ জানাতে চাই কলকাতা যে পুলিশ। কলকাতা পুলিশ এতটা মানে ক্যাপেবল একজন অফিসার সেই ঘটনাটা ইনভেস্টিগেট করেছিলেন। আমার শুধু অবাক লেগেছিল ঘটনাটা করার সময় তিনি জাস্ট একটা ক্লুয়ের থ্রুতে পুরো ঘটনাটাকে সলভ আউট করেছে। মানে আমরা দেখি ব্যোমকেশ ফেলুদাতে যে একটা ক্লু পে করে দেয়, এটা কিন্তু গল্প না, এটা কিন্তু বাস্তব বাস্তব। ঘটনা। বাস্তবে আমার আমার তোমার মতন সাধারণ মানুষের কিন্তু মাথাতে একদম আসবে না যে অবভিয়াসলি তার জন্য কেন করবো? তার জন্যই ওনারা ট্রেনিং প্রাপ্ত, তার জন্যই ওরা হোমিসাইড ডিপার্টমেন্টের অফিসার। তো এই ঘটনাটা এরকম ভাবে শেষ হয়। তো যে চার্জশিটটা তৈরি হয় সেই চার্জশিটটা ও যেমন বললো সোনায় বাঁধিয়ে রাখার মতন, তার মৃত্যুদণ্ড হয়, এবং ঘটনাটা তো অনেক বছর হয়ে গেছে। তার রেশও এখন নেই, কিন্তু না। ওই যে রিসেন্ট ঘটনার জন্য আমরা কথাটা বললাম, বললাম যাতে তোমরা আরো ভালো সচেতন হতে পারো, অ্যাওয়ার থাকতে পারো, টেকনিক্যালি অ্যাওয়ারনেসটা এখন খুব দরকার, যেটা আমি দেখছি রিসেন্ট অনেক কিছু নিয়ে তো কারণ লোকের ঘাটছি। অ্যাওয়ার হচ্ছে না, যাই বলিস না কেন হচ্ছে না, কারণ এটার জন্যই মেন প্রবলেমটা এখনকার দিনে এই নিয়ে প্রবলেমটা বেশি চলছে। যাই হোক, আর তখনকার দিনে সোশ্যাল মিডিয়া ছিল না, এখনকার দিনে যদি এই ঘটনাটা আমরা ঘটতো এতদিন তাহলে পর হয়তো তোমরা জানতে পারতে। আমরা 2024 সালে 1954 সালের কেস নিয়ে বলার একটাই কারণ, বললাম না কলকাতা পুলিশের সব থেকে বড় মাইল ফলকের একটা কেস বলতে পারো এটা, যেই কারণে এটা নিয়ে আলোচনা তো তোমরা যদি চাও এই ঘটনায় যদি রেসপন্স ভালো থাকে, কলকাতা পুলিশ বা আমাদের ইন্ডিয়াতে আরো বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, এরকম টাইপের ডেসক্রিপটিভ ভিডিওই আমরা আনবো, আমরা মানে আনবো। দুজন মিলেই আমরা আলোচনা করব। কারণ আমার মনে হয় তোমরা নর্মাল শোনার থেকে যদি আমরা দুজনে মিলে ডেসক্রিপটিভ আলোচনা করি, সেটা জিনিসটা তোমাদের আরো বেশি গ্রহণযোগ্য লাগবে। হবে বা এবং ভালো লাগবে। এটা কিন্তু আমি প্রথমেই বলছি, এটা ভৌতিক পডকাস্ট না, এটা একটু অন্যরকম ভাবে সরে গিয়ে আর অন্য এই দিক থেকে পডকাস্ট করা। ভৌতিক পডকাস্ট যেহেতু ওর চ্যানেলের লক্ষ্যও না। না, আমার চ্যানেলের কিন্তু আমি একটা বলে রাখি, যেহেতু আমার চ্যানেল আনসেন্সার টক উইথ অর্পণ, এবং আনসেন্সার যে কথাটা আছে সেটাতে কিন্তু কোনো রকম মানে কাটাছেড়া না করে, সেন্সার মানে তোমরা জানো যে ফিল্মে সেন্সিং করা হয় যে সিনগুলো থাকে, সেইগুলো আর রেটেড সিনগুলো যেগুলো সেন্সার করা হয় সেগুলো আমরা কাটাছেড়া না করে, কোনো রকম কাট না করে কিন্তু আমরা
তোমার সামনে হয়তো আমরা আরো তোমাদের কিছু সামনে নিয়েও প্রস্তুত করব। ডেসক্রিপটিভ ভিডিও করতে পারি, কিন্তু সেটা নিয়ে আমাদের এই ঘটনাটাতে রেসপন্স কেমন আসে সেটার উপর। এই ঘটনাটাতে যদি রেসপন্স ভালো আসে তাহলে অবশ্যই আরো অনেক ধরনের নতুন নতুন কাজ করতে চলেছে, সেগুলো তোমরা দেখতে পাবে। আর এই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানাও। আর তাড়াতাড়ি 1000টা সাবস্ক্রাইব করো। অবশ্যই তাড়াতাড়ি 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করো, তাহলে আরো নতুন নতুন মানে কাজ, এই নতুন প্রজেক্টটা নিয়ে ধরনের কিন্তু আমরা আসবে। অনেকদিন আগে থেকেই ভেবে রেখেছিলাম। এবার কারণ- তোমাদের কতটা কেমন লাগবে সেটা তোমাদের উপর। আমরা এটা চেষ্টা আমরা কবে করেছি। থেকে ভেবেছিলাম যেন ভাই? আমাদের যখন আমি ফার্স্ট যখন কেস স্টাডি দিই তখনই আমাদের কথা হয়েছিল এটা নিয়ে, যে এই ধরনের একটা কাজ আমরা করা। ভেবেছিলাম যে ওই তো দুটো কেস স্টাডির পরে পরই হয়তো এই ঘটনাটা নিয়ে আলোচনায় বসবো, কিন্তু আমরা ওয়েট করছিলাম যে তোমাদের কিছু একটা ভালো জিনিস দেওয়ার জন্য, তো আমরা ওয়েট করে দিলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ধরনের ঘটনা যদি আরো শুনতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চটপট সাবস্ক্রাইব করো, 1000টা সাবস্ক্রাইবার কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। আর এই ঘটনাগুলো মানে কিছু বলার নেই, অন্যরকম ঘটনা। আর এখানে ভৌতিক ঘটনাটা তো নিয়ে আমরা আলোচনা আর করছি না। যদি ভৌতিক ঘটনা শুনতে চাও তো পরের এপিসোডে ভৌতিক ঘটনা আসতে চলেছে, দারুণ একটা পডকাস্ট বা কল রেকর্ডিং আসবে, সেটা তোমরা তখন জানতে পারবে। তোমাদের লাইফেও যদি এমন কোনো ভৌতিক ঘটনা বা সত্য ঘটনা মানে এই ধরনের ক্রাইম, কারোর সাথে কোনো ক্রাইম হয়েছে, ইভেন তোমাদের কাছে এই নিয়ে যদি কোনো ডিটেলস থাকে তোমরা অবশ্যই পাঠাও, অবশ্যই অবশ্যই আমাদেরকে পাঠাতে পাঠাও পারো। basically। অবশ্যই পাঠাতে পারো। যদি কোনো জায়গায় ভুল বলে থাকি বা যদি কোনো জায়গায় ভুল ইনফরমেশন আরেকটা কথা এখানে বলে অবশ্যই দেবো। আমাকে এই জানাতে বলো। ঘটনায় জড়িত যাদের আমরা নাম নিলাম তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে এই ঘটনাটা বলা। অবশ্যই। আর একটা কথা বলি, এই ঘটনা শুনে কিন্তু কেউ ইনফ্লুয়েন্স হবেন না, কেউ কোনো রকম পদক্ষেপ বা কেউ কোনো রকম মানে অফেন্সিভ নেবেন না। জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম ঘটনাটা আমরা। তো এটাই ছিল আজকের পডকাস্ট বা আজকের ঘটনাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও। একটা নতুন ধরনের ক্রাইম রিলেটেড স্টোরি তোমাদের সাথে শেয়ার করলাম, এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো এই ধরনের ঘটনা। যদি এই ঘটনায় তোমাদের রেসপন্স ভালো থাকে তাহলে আরো কলকাতা পুলিশের আরো ক্রাইম রিলেটেড স্টোরি, বা শুধু কলকাতা নয় আমাদের পুরো ইন্ডিয়াতে বা পুরো ওয়ার্ল্ডে যেই ধরনের ক্রাইম রিলেটেড স্টোরি আমরা দেখতে পাই সেইগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং একটা ছোট্ট চেষ্টা যে তোমাদেরকে আরো কেয়ারফুল বা অ্যাওয়ার করার জন্য, যে আজকালকার দিনে আজকালকার সোসাইটিতে কি ধরনের ঘটনা ঘটছে বা তোমাদের কতটা সাবধান থাকা উচিত। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শিগগিরই আমাদের 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করবে তোমরা, আমি জানি। এখন যেমন সাপোর্ট করছো পরবর্তীকালেও তেমনই সাপোর্ট করবে। তো চলো, তোমাদের সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে অবশ্যই আমার সাথে জানিও। জানানোর জন্য সমস্ত কিন্তু ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রয়েছে বা স্ক্রিনেও তোমরা দেখতে পাবে। আর চলো, আর কিছু বলার নেই। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখো, পুরো ভিডিওটা স্কিপ করো না। আর চলো তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভৌতিক ঘটনা বা হরর পডকাস্ট বা ঘোস্টলি কল রেকর্ডিং নিয়ে। ততক্ষণের জন্য স্টে সেফ অ্যান্ড বাই বাই।